আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে কিন্তু চরম একটা বিষয় ক্লাস হবে, সেটা হচ্ছে ন্যারেশনের উপরে। ন্যারেশন ব্যাপারটা আমাদের কাছে যে ভয়টা কাজ করে, আমাদের যে ভয়টা লাগে, এই ভয়টাকে কাটিয়ে ওঠার আজকে আমরা একটা সার্বক্ষণিক একটা চেষ্টা করব। পুরো ক্লাস জুড়ে চেষ্টা থাকবে ন্যারেশনকে কিভাবে সহজ থেকে সহজতর করা যায়। তবে এর জন্য আমাকে তোমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ এখন বাজে 7:30, 8:30, 9:30, অন্তত পক্ষে 2 ঘন্টা টাইম আমাকে দিতেই হবে। অর্থাৎ 2 ঘন্টার মধ্যে আমার চেষ্টা থাকবে ন্যারেশন ব্যাপারটা তোমাদের কাছে যে একটা কঠিন ভয়, এটাকে কাটিয়ে উঠে ন্যারেশনকে সবচেয়ে সহজতর উপায়ে তোমার কাছে তুলে ধরা। সো সবাই একটু দ্রুত জয়েন করে, আজকে ক্লাসটি যেহেতু লং, সো ক্লাসে একদম শুরু থেকে আগাবো আমরা, ঠিক আছে? ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, অনেকে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, আমি বেশ ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো। সবাই ভাই কেমন আছেন? আমি অনেক বেশি ভালো আছি। তোমরা কেমন আছো বাচ্চারা? আশা করছি তোমরাও ভালো আছো এবং আমরা সুন্দরভাবে ক্লাসটা শুরু করে দিচ্ছি, ঠিক আছে? চলো তাহলে আমাদের ক্লাস আমরা শুরু করছি। ওকে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ন্যারেশন। ন্যারেশন ব্যাপারটা আমরা চেষ্টা করব যে ন্যারেশন যে একদম কোথা থেকে ন্যারেশনটা সূচনা সৃষ্টি, সেই জায়গা থেকে আলোচনা শুরু করার। চলো আমরা ধীরে ধীরে আলোচনা শুরু করছি। এই ন্যারেশন ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করি। আমরা প্রথমেই ন্যারেশনের একদম যে বেসিক কনসেপ্টটা আছে এইটাকে ক্লিয়ার করার চেষ্টা করি। চলো দেখো ন্যারেশন জিনিসটা আসলে কি। দেখো ওয়ার্ডটা এসেছে ন্যারেট থেকে। ন্যারেশন কোথা থেকে এসেছে? ন্যারেট। এই ন্যারেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বলা বা বর্ণনা করা। তাহলে ন্যারেট শব্দের অর্থ আমরা কি পাচ্ছি? কোনো কিছু বলা বা বর্ণনা করা, কারো কাছে বর্ণনা করা। তার মানে হচ্ছে যখন কেউ আমাকে কিছু একটা কথা বলল, এই কথাটা যখন আমি তার কথাটাকে অন্য কারো কাছে গিয়ে বলতেছি, অর্থাৎ ধরো তোমাদের সায়েম ভাইয়া আমাকে কিছু একটা কথা বলেছে, এই যা বলেছে এই কথাটাকে আমি যখন গিয়ে আরেকজনের কাছে এই কথাটা শেয়ার করতেছি, তাহলে এই যে বর্ণনা করলাম সায়েম ভাই কি বলল, এইটাকে আমরা বলি হচ্ছে ন্যারেশন। তাহলে ন্যারেশন হতে পারে 2 ধরনের। একটাকে আমরা বলছি ডিরেক্ট ন্যারেশন, আরেকটাকে আমরা বলছি ইনডিরেক্ট ন্যারেশন। আজকে ন্যারেশন ক্লাসটা আশা করি তোমাদের ন্যারেশন ব্যাপারটার একটা ফ্লেভার পাবা তোমরা, যে ন্যারেশন জিনিসটা কতটা মজার হয় এটার একটা ফ্লেভার পাবা। তাহলে ন্যারেশন মানে কি? আমি সায়েম ভাইয়ের থেকে কথা শুনলাম, এই সায়েম ভাইয়ের থেকে শোনা কথাগুলোকে আমরা গিয়ে আরেকজনের কাছে বললাম। ধরো আমি এই কথাগুলো গিয়ে হচ্ছে এআর ভাইয়ের কাছে বললাম বা শুভ ভাইয়ের কাছে বললাম। এখন ঘটনা কি হলো? সায়েম ভাই আমাকে যা যা বলেছে এই কথাগুলোকে যখন আমি আরেকজনের কাছে বর্ণনা করছি, তখন 2 ধরনের বর্ণনা হয়। দেখো ন্যারেশন মানেই কিন্তু বর্ণনা। এই কথাগুলো আমি যখন আরেকজনের কাছে শুভের কাছে বলছি, তখন কোন ওয়েতে বলতেছি, কিভাবে বলতেছি, তার উপরে নির্ভর করে কথাটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি ডিরেক্ট বর্ণনা, আরেকটাকে বলছি ইনডিরেক্ট বর্ণনা। আচ্ছা, ডিরেক্ট মানে কি? যার মাঝখানে কোনো ধরনের অবস্ট্যাকলস, কোনো ধরনের বাধা নাই। অর্থাৎ সায়েম ভাইয়া আমাকে ঠিক যা বলছে, আমি কোনো পরিবর্তন ছাড়া, কোনো ধরনের মডিফিকেশন ছাড়া ঠিক যা বলেছে এক্স্যাক্টলি সেই কথাগুলো আমি শুভ ভাইকে বললাম।
তাহলে কোনো ধরনের পরিবর্তন ছাড়া একেবারে সরাসরি কথা বলাকে আমরা বলছি ডিরেক্ট নেরেশন। আরেকটা উপায় হচ্ছে সায়াম ভাইয়া যা বলছে এটা আমার মতো আমি ঘুরাইয়া নিজের মতো করে একটু বুঝিয়ে সোহেকে বললাম যে সোহেয়া সায়াম তো এই জিনিসটা বলতেছে আমাকে। তাহলে এই যে সায়াম ভাইয়ের কথাটা আমি নিজের মতো একটু গুছিয়ে শুভের কাছে বলতেছি, এইটার মধ্যে কিন্তু দেখো একটা চেঞ্জ আছে, একটা পরিবর্তন আছে। এইটাকে আমরা বলি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, তাহলে আশা করছি ডিরেক্ট আর ইনডিরেক্টের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা বোঝার সুবিধার্থে আমি একটা বাংলা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার। ধরো প্রধানমন্ত্রীর একটা প্রেস সংবাদ হয় না, যে সংবাদ সম্মেলন করছে, তো সেই জায়গায় সময় টিভি আছে বা ধরো এটিএন নিউজ বা এনটিভি কিছু একটা নিউজ। এখন তারা খবরে কি বলছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বললেন যে বাংলাদেশে জিডিপির মান বৃদ্ধি পেয়েছে। ধরো একটা উদাহরণ আমরা ধরেই নিলাম, এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, জাস্ট একটা উদাহরণ দিলাম। তাহলে কি বলেছে শেখ হাসিনা? তাহলে এই যে এক্স্যাক্টলি সংবাদ যখন প্রচার করতেছে তখন ওই মহিলা কি পড়তেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখুন এবার বসে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদেরকে একটি সংবাদ সম্মেলনে বললেন যে বাংলাদেশের জিডিপির হার বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই যে সংবাদ উপস্থাপিকা তিনি কিন্তু ওই সংবাদ সম্মেলনে ছিলেন না, তিনি আরেকজনের কথা বলতেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদেরকে সংবাদ সম্মেলনে বললেন যে দেশের অর্থনৈতিক জিডিপি বাড়ছে। তাহলে এই কথাটা দেখো শেখ হাসিনা যা বলছে সাংবাদিক ঠিক তাই বলে দিছে, কোনো চেঞ্জ নাই। এটাকে আমরা বলছি ডিরেক্ট নেরেশন। এখন ওই সাংবাদিক বা সংবাদ উপস্থাপক যদি বলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছিলেন যে দেশের জিডিপি বাড়ছে, দেখো কথা কিন্তু চেঞ্জ করেছে। তাহলে যখন এইভাবে ঘুরিয়ে কথাটাকে নিজের মতো করে বর্ণনা করছে তাকে আমরা বলছি ইনডিরেক্ট নেরেশন। ওকে, আচ্ছা, তাহলে ডিরেক্ট আর ইনডিরেক্টের কনসেপ্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাই, আমাদের পরীক্ষায় তো আর এই কনসেপ্ট আসবে না, পরীক্ষায় আসবে কি একটা ডিরেক্ট নেরেশন দেওয়া থাকবে, সেই ডিরেক্ট নেরেশনের প্যাসেজ থেকে কিভাবে আমি একটা ইনডিরেক্ট প্যাসেজে রূপান্তর করব। তোমাদের কিন্তু সেন্টেন্স নেরেশন আসবে না, আসবে হচ্ছে প্যাসেজ নেরেশন। তাহলে পুরো প্যাসেজটা আমার ডিরেক্ট নেরেশনটাকে কিভাবে আমি ইনডিরেক্টে ট্রান্সফর্ম করব, দ্যাট ইজ দ্য থিং আই নিড টু লার্ন, রাইট? ওকে, এখন কথা হচ্ছে তুমি কি সেন্টেন্স নেরেশন না বুঝে না পড়ে কি তুমি প্যাসেজ নেরেশন যেতে পারবা? একটি প্যাসেজ হচ্ছে অনেকগুলো সেন্টেন্সের সমন্বয়, তাই আমরা প্রতিটা টাইপ ধরে ধরে প্রতিটা পয়েন্ট ধরে ধরে সেন্টেন্স নেরেশন শেষ করব, এরপরে আমরা কি হচ্ছে যে আমাদের পুরো প্যাসেজ ন্যারেশন রয়েছে আমরা প্যাসেজটাকে হচ্ছে প্র্যাকটিস করব। ওকে, আমার কথা বোঝা গেল? সেন্টেন্স আমরা ধরে ধরে শেষ করব, প্রতিটা সেন্টেন্স টাইপ ধরে ধরে, এরপরে আমরা যাব হচ্ছে প্যাসেজ ন্যারেশনের মধ্যে। সবাই একটু রেডি হয়ে যাও। আসো আমরা প্রথমেই একটা খুব সুন্দর একটা পরিবর্তন দিয়ে দেখাই। আচ্ছা, তোমরা যারা ন্যারেশন 9-এ পড়েছো বা 10-এ পড়েছো বা পড়ছো বা আগে কখনো পড়েছো, তোমরা জানো যে ডিরেক্ট নেরেশনে হেয়ার থাকলে বা হিয়ার থাকলে আমরা এটা ডিরেক্ট নেরেশনে ইনডিরেক্টকে কি করি, দেয়ার নিয়ে যাই, রাইট? আচ্ছা, এখন এটা কি সবসময় সত্য? এখানে থাকলে সেখানে হবে, এটা কি সবসময় সত্য না। খেয়াল রাখতে হবে এই হেয়ারের পরে দেয়ারটা তখনই হবে যদি এটার সাথে কোনো জায়গার নাম না থাকে। দেখো আমি একটা জাস্ট উদাহরণ বলছি, প্রতিটা টাইপ বাই টাইপ আসবো আমি। তাহলে খেয়াল করো তো, আমাকে একটা প্রশ্নের উত্তর তোমরা জানাও বা তোমরা খেয়াল করো এই বাক্যটা কোন টাইপের বাক্য। আমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ যাবো, আমরা আগে এখানে একটু আলোচনা করে নেই। কি বললাম? হেয়ার থাকলে দেয়ার হয় যদি সেইখানে জায়গাটার নাম যদি নির্দিষ্ট করে দেওয়া না থাকে। যদি নির্দিষ্ট করে জায়গাটার নাম দেওয়া থাকে তার মানে কিন্তু হেয়ার কেয়ার দেওয়ার করা যাচ্ছে না। খেয়াল করে এটাকে আমি বুঝি। আচ্ছা, এই সেন্টেন্সটা একটা কি টাইপের সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝার উপায় কি? অ্যাসার্টিভ সেন্টেন্স একটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, সবসময় মাথায় রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে, এবং সেটা শেষ হয়ে হচ্ছে ফুল স্টপ দিয়ে। খুব সুন্দরভাবে মাথায় রাখো, আমি এখানে নোট করে দিচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? একটি সাবজেক্ট। নোট ডাউন করবা, তোমরা সবাই নোট করবা এগুলোকে খাতায় লিখে লিখে।
ভাইয়া যা বাংলায় বলছি তুমি সেটা খাতায় নোট করে লিখবা। আর অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ হয় কি দিয়ে? একটি ফুল স্টপ দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্টকে আমরা ইনডিরেক্ট আনি। খেয়াল করো অ্যাসার্টিভের চেঞ্জটা কিরকম। করিম সেড টু হিজ ফ্রেন্ড, করিম তার বন্ধুকে বলল। এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, খেয়াল করো এটা V2। আমাদের ডিরেক্ট নারেশন যদি V2তে থাকে রিপোর্টিং ভার্বটা, তাহলে আমরা রিপোর্টেড স্পিচের টেন্সটা চেঞ্জ করব। খুব জরুরি বিষয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তবে আমরা রিপোর্টেড স্পিচের টেন্স চেঞ্জ করব। এটা যদি প্রেজেন্টে বা ফিউচারে থাকে এখানে টেন্স চেঞ্জ করা লাগবে না। আসো আমরা এবার ব্যাখ্যাটায় যাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আমরা লিখব কি? টোল্ড। করিম সেড টুর পরিবর্তে আমি কি লিখব? টোল্ড। খুব এখনই বোঝা লাগবে না। তোমরা অনেকে বল ভাইয়া প্রথমেই আপনি ব্যাখ্যা শুরু করে দিয়েছেন, এখনই চাপ নিও না, আমি ধীরে 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 আগাচ্ছি। করিম সেড টু এর পরিবর্তে আমি কি লিখলাম? টোল্ড। তাহলে একটা ব্যাপার তো মাথায় ঢুকেছে, সেটা কি? এইটা যেহেতু পাস্টে আছে তাহলে অবশ্যই এই জায়গায় টেন্সটা চেঞ্জ করব আমরা। এখন তাহলে করিম টোল্ড, সেড টু এর পরিবর্তে টোল্ড লিখলাম অ্যাসার্টিভে হিজ ফ্রেন্ড। তাহলে আরেকটা কথা মাথায় রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের সেড টু এর পরিবর্তে আমরা কি বসাই? টোল্ড। কমার পরিবর্তে আমরা বসাবো কি এই জায়গায়? দ্যাট। ওকে, সবাই নোট করো এগুলোকে ধীরে ধীরে। করিম টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট। আচ্ছা, এখন আসো, আই লিভ হিয়ার ইন ঢাকা ফর 20 years। এই যে আইটা আসলে কে? করিম তার বন্ধুদেরকে বা বন্ধুকে বলল এই ঢাকাতে আমি 20 বছর যাবৎ বাস করি। এই ঢাকাতে। এখন তুমি বলতে পারবা সেই ঢাকাতে? না, এই ঢাকাটা এই ঢাকাই। তার মানে যদি হিয়ার ইন ঢাকা, হিয়ার ইন বাংলাদেশ, হিয়ার ইন পান্থপথ, হিয়ার ইন বন্দিপাঠশালা, হিয়ার ইন চট্টগ্রাম, তাহলে জায়গার নাম থাকলে হিয়ারের জায়গায় হিয়ারই হবে, দেয়ারটা হচ্ছে না। তাহলে টেন্সটা চেঞ্জ করবো, যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব পাস্টে, তাহলে এই যে প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট ইনডিফিনিটে কোথায় নিয়ে যাবো? পাস্ট ইনডিফিনিট। তাহলে আইটা কে বলতো? আইটা হচ্ছে এই করিম। তাহলে করিমের জন্য কি দিব? প্রোনাউন হি। এখন হি তো করিমের জন্য হইতে পারে, হি আবার করিমের বন্ধুর জন্য হইতে পারে। ঝামেলা লাগলো না যে ভাই আপনি হি দিয়ে কারে বুঝাইছেন? হি কি করিমকে বুঝাইলেন নাকি হি দিয়ে ওর ফ্রেন্ডকে বুঝাইছেন? এইটাকে ক্লিয়ার করার জন্য আমরা কি করবো? একটা কে দিয়ে দিলাম। তাহলে হি লিভের V2 কি হবে পাস্ট টেন্সে? হি লিভড। হিয়ার থাকবে, বললাম চেঞ্জ হবে না, কারণ কি হিয়ারের পরে জায়গার নামটা দেওয়া আছে। হি লিভড হিয়ার ইন ঢাকা, বাকি অংশ পরিবর্তিত। ফর 20 years। ওকে, এই বেসিক জিনিসটা আমি জাস্ট আলোচনা বোঝানোর জন্য। ন্যারেশনের ফ্লেভার তো আস্তে আস্তে দিব, জাস্ট এতটুকু ব্যাপারটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যে হিয়ার থাকলে যে দেয়ার সবসময় হয় না, প্রথমে একটা ব্যতিক্রম দিয়ে আমরা ক্লাসটা শুরু করলাম। এই ব্যাপারটাকে ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত যে হেয়ার কখন দেয়ার হবে না। আজকে কিন্তু মেলা ক্লাস হবে, আজকে অনেক বিষয় আলোচনায় আসবে। আমরা সবাই ক্লাসে মনোযোগ দিব, ঠিক আছে? আমি বিশ্বাস করি যে তোমরা খুবই মনোযোগী স্টুডেন্ট, ক্লাসে মনোযোগ দিবে তোমরা। অন্য কোনো বিষয়ের কথা কিন্তু মানিক ভাইয়ের ক্লাসের মধ্যে আমি এগুলাকে কি করি না, আমি অ্যালাউ করি না। সো খুব মনোযোগ দাও, এটা খুব জটিল ব্যাপার না, আমি ধীরে ধীরে আস্তে 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 গভীরে যাচ্ছি। কোনো অযথা বিষয়ে মানে অপ্রয়োজনীয় বিষয় যা ক্লাসের সাথে রিলেটেড, এটা প্লিজ আলোচনা করো না তোমরা। আমি বিশ্বাস করি তোমরা খুবই ভদ্র ছেলে মেয়ে। আসো আমরা ধীরে ধীরে আগাই, আমরা অনেক গভীরতায় যাব আজকে। চেঞ্জ অফ টেন্স। আচ্ছা খেয়াল করো, একটা ন্যারেশনে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টের নিতে আমরা কয়টা জিনিসকে চেঞ্জ করব। একটা সেন্টেন্স ডিরেক্ট থেকে
বিলিয়নার, বিলিয়নার সরি, মাল্টি বিলিয়নার। এটা গুড নিউজ আছে। আরে কবে? রিসেন্টলি। রিসেন্ট। গুড জোস। আমার ক্লাস ঢুকে পড়ি আগে শেষ করে দেবো। কি রে ভাই, তুই কি মোবাইল চেঞ্জ করবি না? করবো। তোর মনে কি তোরে চেঞ্জ করলাম, মোবাইলটা চেঞ্জ কর। 15 আসক আচ্ছা, মাঝখান দিয়ে পুরানটা নিয়ে তো লাভ নেই। আচ্ছা, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে তোমাদের সাজ্জাদ ভাই আসছিল। হ্যাঁ, আসো চলো আমরা অন্য আলোচনা বাদ আমরা একদম বেসিক থেকে শুরু করছি। একটা ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্টে নিতে আমরা কয়েকটা বিষয় চেঞ্জ করব। তার মধ্যে কি চেঞ্জ করা লাগে? প্রথমে চেঞ্জ করব হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি চেঞ্জ করব খেয়াল করো তো, রিপোর্টিং ভার্ব। 2 নম্বরে যে বিষয়টা আমাদের চেঞ্জ করা লাগে সেটা হচ্ছে কমা চেঞ্জ করা লাগে, অর্থাৎ কনজাংশন, কমার পরিবর্তন করতে হয়। ঠিক আছে, কমা চেঞ্জ করতে হয়। 3 নম্বরে যেটা চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে আমাদের পার্সন চেঞ্জ করতে হয়। আর চতুর্থ এবং লাস্ট যে জিনিসটা আমাদের চেঞ্জ করতে হয় সেটা হচ্ছে আমাদের টেন্স। তার মানে হচ্ছে আমরা একটা ডিরেক্ট নারেশনকে যদি ইনডিরেক্টে নিতে চাই তাহলে এই 4টা বিষয় আমরা ধরে 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 যদি চেঞ্জ করতে পারি তাহলে আর বাকি কিছু লাগে না। কি কি? আমরা রিপোর্টিং ভার্বটা বুঝতে হবে সেটা কি, সেটা চেঞ্জ করতে হয় কিভাবে, কমাটা চেঞ্জ করতে হয় কিভাবে, পার্সনটা কোথায় থাকলে কোথায় নিব, এবং টেন্স কখন চেঞ্জ হবে কখন হবে না, হলে কোথায় থেকে কোথায় যাবে, এই সব কিছুকে আমরা আলোচনায় আনছি। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে টেন্স নিয়ে। চলো আমরা শুরু করছি। আচ্ছা, খেয়াল করো, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে হয়, খুব মনোযোগ দিন, রিপোর্টিং ভার্বটা কোথায়? যদি পাস্ট টেন্সে হয় তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের ভার্ব করেসপন্ডিং পাস্ট টেন্সের পরিবর্তন হয়। এটা কি বুঝাইছি? আচ্ছা, আসলে বড় লাইন আমার বুঝা লাগবে না, আমি প্রথমেই বুঝি রিপোর্টিং ভার্ব জিনিসটা আসলে কি। এই যে একটা ডিরেক্ট নারেশন, সবসময় খেয়াল রাখবা ডিরেক্ট নারেশন একটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। ডিরেক্ট নারেশন অলওয়েজ একটা ইনভার্টেড কমার ভিতরে থাকবে। ইনভার্টেড কমার বাহিরে যে ভার্বটা আছে না, সেইড অথবা সেইড টু, এই সেইড অথবা সেইড টু এইটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি? রিপোর্টিং ভার্ব। খেয়াল করো খুব মনোযোগ দিয়ে, এই যে আমাদের কমার শুরুতে যে ভার্বটা রয়েছে এটাকে আমরা বলছি হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই যে আমাদের ইনভার্টেড কমার ভিতরে যেই অংশটা থাকে সেটার আমরা নাম দিয়েছি হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এরপর আমরা বলেছি না তাহলে আমরা টেন্স চেঞ্জ করতে হবে। ওকে, এখন খেয়াল করো আমরা এগুলোকে কিভাবে কোন টেন্স থেকে কোন টেন্সে নিব। তাহলে বলো তো, এই যে এটার ভিতরে টেন্সটা চেঞ্জ হবে না না হবে এটা কোথায় নির্ভর করছে? এটা নির্ভর করছে আমাদের এই যে সেইড লেখাটা আছে না, খেয়াল করো খুব ভালোভাবে এই ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করো। ধরো এই যে এই ব্যাপারটা, এটা বলছি যে এই যে সেইটটা আমাদের রয়েছে না, এই সেইটটা যদি পাস্টে থাকে, খেয়াল করো যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় তাহলে আমরা টেন্সটা চেঞ্জ করব রিপোর্টেড স্পিচের। কিন্তু সেইটা যদি কোনোভাবে প্রেজেন্টে বা ফিউচারে হয় তাহলে কিন্তু আমি বাকি সব চেঞ্জ করব, কমা চেঞ্জ করতে পারবো, পার্সন চেঞ্জ করতে পারবো, টেন্সটা চেঞ্জ করতে পারবো না। তার মানে এই যে বাক্যটা দেখো, এই যে বাক্যটার টেন্স চেঞ্জ হবে কি না এটা সবার আগে খেয়াল করতে হবে কোথায়? এই যে আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে কি না। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? বাচ্চারা আমাকে জানাও তো যে কখন আমরা টেন্সটা চেঞ্জ করতে পারবো। আমাকে একটা কমেন্ট করে জানাও জাস্ট 10 সেকেন্ডের মধ্যে যে আমরা কখন রিপোর্টেড স্পিচটা চেঞ্জ করতে পারবো, এইটা একটু জানাও আমাকে। আমি আসছি করেসপন্ডিং পাস্ট টেন্স মানে কি এটা আমি আসছি, আমি প্রতিটা বাংলা অর্থ সব ব্যাখ্যা করব।
আমাকে বলো, আলহামদুলিল্লাহ ফাইন ঠিক আছে, কিন্তু বলো কখন চেঞ্জ করব, যে এই রিপোর্টেড স্পিচের টেন্স কখন আমি চেঞ্জ করতে পারবো এইটা আমাকে জানাও। ভাই একদম ফার্স্ট থেকে করাইলে নোট করতে সুবিধা, একদম ফার্স্ট থেকে শুরু করেছি। আচ্ছা সৌরভ বলেছে ভাইয়া আমাদের গুড নিউজটা দিবেন না? দিব, আরেকটু অপেক্ষা করো, ধৈর্যের ফল মিষ্টি হয়। হ্যাঁ, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট হয়, রাইট, এই যে এতক্ষণ উত্তর আসতেছে, রিপোর্টিং ভার্ব যখন পাস্ট হয়, পাস্ট টেন্সে থাকবে তখন চেঞ্জ করতে পারবো, রাইট, এটাই আমি বলতে চাচ্ছি। তাহলে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, সেটা কি, যদি আমাদের এই যে রিপোর্টিং ভার্বটা মানে কমার আগের অংশটা, এই কমার আগের অংশটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা এই ভিতরেরটা টেন্সে হাত দিব। যদি এটা ধরো প্রেজেন্ট হয়, ধরো এরকম যদি হয়, ধরো সেজ, অথবা যদি হয় উইল সে, তাহলে তুমি ভিতরের টেন্সটা ধরতে পারবা না। টেন্স যেই টেন্সে আছে ওই টেন্সে উত্তর হবে। ওকে, তাহলে যদি এখানে সেজ হয় তাহলে তুমি যেটাই, এটা যদি প্রেজেন্টে আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্টই থাকবে, কোনো টেন্স চেঞ্জ হবে না। চলো আমরা এবার একটু চেঞ্জ করাতে যাই। আচ্ছা তাহলে খেয়াল করো তো, আমরা দেখলাম এটা পাস্টে আছে, এইটাও পাস্টে আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু চেঞ্জ করি, হি। আচ্ছা এখন সেইডে পরে তো তুমি কি লিখবা, আমাকে খেয়াল করো, এই দুইটা বাক্য কিন্তু অ্যাসার্টিভ। কিভাবে বুঝলাম ভাইয়া? একটু আগে বলছি যে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়, এই দুইটা জিনিস দেখলে বোঝা যায় যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো, সাবজেক্ট ফুল স্টপ, সাবজেক্ট ফুল স্টপ। তাহলে আমরা অ্যাসার্টিভ বাক্যের সব চেঞ্জ এখন করবো, আমরা পরে ইন্টারভিউতে যাব। এখন আমরা কোন সেন্টেন্স শিখছি বলো তো? অ্যাসার্টিভ। আমরা সবাই কি শিখছি? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে খেয়াল রাখবা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই সেইডের পরে যদি টু মি, টু হিম মানে অবজেক্টটা না থাকে, তাহলে সেইডের পরিবর্তে টোল্ড লেখার প্রয়োজন নাই। তাইলে হি সেইডের জায়গায় সেইডি রাখবো। ওকে, কমার পরিবর্তে কি লিখবো আমরা? অ্যাসার্টিভে কমার পরিবর্তে আমরা কি লিখবো? দ্যাট। ওকে, দ্যাট হি সেড দ্যাট আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে এইটা কোন টেন্সে আছে আমাকে একটু জানাও তো তোমরা। এইটা আছে আমাদের পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে কোরেসপন্ডিং কোনটা? পাস্ট পারফেক্ট। আমি এটা লিস্ট করে দিব এখনই। আচ্ছা, তাহলে এই আইটাকে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে কার অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, এই যে এখানে অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে আসলে হি। তাহলে হি, তাহলে পাস্ট ইনডেফিনিট থেকে কোথায় যাবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি? হ্যাড প্লাস V3। তাহলে ওয়েন্টের জায়গায় কি হবে? গন। হি হ্যাড গন টু স্কুল। ওকে, তাহলে কি পেলাম? হি সেইড। কারণ কি আমরা টোল্ড কেন লিখি নাই? কারণ এই জায়গায় কমা নাই, মানে টু প্লাস অবজেক্টটা নাই। খুব মনোযোগ দিয়ে শোনো, আমরা কখন সেইডের পরিবর্তে টোল্ড লিখবো? যদিও সেইডের পর অবজেক্টটা থাকে, যেহেতু নাই আমরা সেইডের জায়গায় সেইড লিখবো। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি হয়? কি হয়? দ্যাট হয়। এটা লিখলাম। এই আই ফার্স্ট পারসন, তাহলে চেঞ্জ হবে কার অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্টকে হি। এটা আছে কোন টেন্সে? পাস্ট ইনডেফিনিট। তাহলে কোথায় চেঞ্জ হবে? পাস্ট পারফেক্ট। এখন ধরো তুমি কিচ্ছু বুঝো না, আমি আরো আগাচ্ছি। কয়েকটা জিনিস ক্লিয়ার করি, আগে পার্সনটা ক্লিয়ার করো। চলো, আশা করি সবাই পার্সন চিনো। পার্সন কি কি? পার্সন ফার্স্ট পারসন কি সবাই বলো তো? ফার্স্ট পারসন। আমাদের কয়টা পার্সন রয়েছে? সেকেন্ড পারসন। আরেকটা কি রয়েছে আমাদের? থার্ড পারসন। ওকে, ফার্স্ট পারসন কি আমাদের? আই আর হচ্ছে উই। সেকেন্ড পারসন আমাদের কি? ইউ আর হচ্ছে ইউ। একটা ইউ অর্থ হচ্ছে তুমি, আর একটা ইউ অর্থ হচ্ছে তোমরা। থার্ড পারসন কি? হি, শি, দে, ইট, অথবা যে কোনো ব্যক্তির নাম, ধরো কামাল, জামাল। তাহলে এরা কি আমাদের? এরা হচ্ছে আমাদের থার্ড পারসন। সিঙ্গুলার প্লুরালে কোনো ঝামেলা করার প্রয়োজন নেই। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করছি, পারসনটা আমাদের বোঝা প্রয়োজন। পারসন কি রয়েছে? ফার্স্ট পারসনে আই উই, সেকেন্ড পারসন ইউ ইউ,
থার্ড পারসনে হি, শি, দে, ইট, কামাল, জামাল, এরা হচ্ছে আমাদের সবাই থার্ড পারসন। ওকে, আচ্ছা এখন আসো তাহলে যে ভাইয়া পারসন যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কার অনুযায়ী চেঞ্জ হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইট? আচ্ছা চলো আমরা এটাকে একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে এরা চেঞ্জ হবে রিপোর্টিং অংশের মানে কমার আগের অংশের সাবজেক্ট অনুসারে। কার অনুসারে? এটা হবে হচ্ছে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে কি বললাম, কমার ভিতরে আমাদের ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে সেটা ইনভার্টেড কমার বাহিরের অংশে সাবজেক্ট অনুযায়ী, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে হবে কি অবজেক্ট অনুযায়ী। খুব মনোযোগ দিয়ে শোনো, অবজেক্ট অনুযায়ী, ঠিক আছে? আর যদি ওই ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পারসন হয়, খেয়াল করো, যদি থার্ড পারসন হয় এদের কোনো রকম পরিবর্তন নাই, তাহলে এগুলা কি পরিবর্তন হবে না, মানে যা আছে তাই থাকবে। পারসন কিভাবে চেঞ্জ করব এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে একটু কমেন্ট করে জানাও। আমরা কিন্তু পারসনের পুরো লিস্ট করে দিয়েছি এই জায়গায়, যে কোনটা কোন পারসন এবং ইনভার্টেড কমার ভিতরে কোন পারসনটা থাকলে আমরা কার অনুযায়ী চেঞ্জটা করব। এতটুকু ব্যাপার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে ডান, রাইট? তোমাকে নোট করতেছো কিনা? সবাই কিন্তু নোটটা কিন্তু ক্লিয়ার করবো। ওকে, আমরা পারসন কিভাবে চেঞ্জ হচ্ছে এটা আমরা ক্লিয়ার করছি। এবার চলো আমরা টেন্সটা কখন চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব। চলো আমরা টেন্সের চেঞ্জটাও দ্রুত দেখে ফেলি, ঠিক আছে? এই জিনিসগুলো নোট রাখা একদমই বাধ্যতামূলক। টেন্স, ওকে, তাহলে টেন্সটা কখন চেঞ্জ হবে এটা একটু আমি নোট করে লিখে দিচ্ছি, যে রিপোর্টিং ভার্বটি কেবল পাস্ট টেন্সে থাকলেই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে প্রেজেন্ট অথবা ফিউচারে থাকলে পরিবর্তন হবে না, ঠিক আছে? টেন্সটা পরিবর্তন হবে না, বাকি পারসন পরিবর্তন হবে, পরিবর্তন হবে না। ওকে, এই হচ্ছে আমাদের মোট চেঞ্জের আগে আমাকে খেয়াল রাখতে হবে। তার মানে তুমি টেন্স চেঞ্জ করার আগেই খেয়াল করতে হবে রিপোর্টিং ভার্বটা পাঁচটা আছে কিনা। যদি না থাকে তাইলে তুমি কষ্ট করে টেন্স আর চেঞ্জ করার প্রয়োজন নাই, তুমি পারসন চেঞ্জ করো, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা খেয়াল করি ডিরেক্টে কি থাকলে ইনডিরেক্ট আমরা কি করব। খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। ধরো এখন তোমার এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, ওকে, তাহলে তোমার রিপোর্টের স্পিচের টেন্সটাকে চেঞ্জ করতে হবে ডিরেক্ট ইনডিরেক্টে। তাহলে কি করবা দেখো, আমি এই পাশে আমরা লিখছি হচ্ছে ডিরেক্টের গুলো, হ্যাঁ, এই পাশে লিখবো আমরা হচ্ছে ইনডিরেক্টের গুলো, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো,
যদি ডিরেক্টের যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, কি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে আমরা ইনডিরেক্টে করব কি পাস্ট ইনডেফিনিট। ওকে, যদি থাকে ডিরেক্টে যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা ইনডিরেক্টে করব কি পাস্ট কন্টিনিউয়াস। আবারও বলছি, এটা কখন এই নিয়মগুলো মানবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্টে টেন্স চেঞ্জ করবা যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে হয়। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা সেইজ হয় অথবা সে হয় অথবা উইল সে হয়, শ্যাল সে হয়, তখন কিন্তু এইটা যেই টেন্সে আছে ইনডিরেক্টে সেম টেন্সে থাকবে, তখন চেঞ্জ করা যাবে না। আমি কিন্তু এই সূত্র এখানে লিখে দিয়েছি। ওকে, তাহলে যদি 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্টে থাকে, সেটা যাবে কোথায়? সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট। আচ্ছা, এখন আসো, যদি এইখানে খেয়াল করো, এগুলো তো গেল প্রেজেন্টের। মনে রাখবা, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেটার আসলে টেন্স চেঞ্জ হয় না। পারফেক্ট কন্টিনিউয়াসে কোনো প্রশ্ন আসবে না, পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এদের টেন্স চেঞ্জ হয় না, প্রশ্ন আসে না, তাই আমি এখানে কোনো অতিরিক্ত ঝামেলা দিচ্ছি না। এগুলো প্রেজেন্টে যদি থাকে। এখন এমনও তো হইতে পারে ডিরেক্টেই তো পাস্ট থাকতে পারে, তাই না? ডিরেক্ট নারেশনটা তো পাস্টের কথা হইতে পারে। আচ্ছা, এটা গেল আমাদের পাস্টে আলোচনায়। আসো এবার আসো আমরা 4 নাম্বার দেখি। যদি ডিরেক্টেই থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের ইনডিরেক্টে কি হবে? ইনডিরেক্টে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। ইনডিরেক্টে কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে খেয়াল করো, ডিরেক্টে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, কিন্তু ডিরেক্টেই যদি পাস্ট ইনডেফিনিট থাকে তাহলে কিন্তু পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা 5 নাম্বার, সেটা কি? সেটা হচ্ছে ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, ইনডিরেক্টে কি হবে আমাদের? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হচ্ছে আমাদের টেন্স পরিবর্তনের নিয়ম। আচ্ছা, এখন আসো আরো কিছু জিনিসপত্র হালকা চেঞ্জ করা লাগে, সেটাকে আমরা একটু লিখে দিচ্ছি। আচ্ছা, যদি আমাদের ডিরেক্টে যদি থাকে শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, এগুলোর জন্য আমরা ইনডিরেক্টলি লিখবো হচ্ছে উড। শ্যালের জন্য উড, উইলের জন্য উড। ওকে, যদি এখানে থাকে ক্যান, এখানে আমরা কি করব? কুড। ঠিক আছে, কিন্তু ডিরেক্টে যদি কুড থাকে, ইনডিরেক্ট কিন্তু কেন করা যাবে না, এখান থেকে এখানে যাবে। এগুলো যদি এই পাশে থাকে তাহলে তো চেঞ্জ করা লাগবে না, উল্টা কিন্তু হয় না। তাহলে শ্যাল বা উইল থাকলে উড, কুড থাকলে ক্যান, থাকলে কুড, মে থাকলে, যদি মে থাকে তাহলে সেটা হবে হচ্ছে মাইট। ঠিক আছে, আচ্ছা, এই মোটামুটি এতটুকু করলে আমাদের ঝামেলা ক্লিয়ার, এর বাহির আর প্রয়োজন নাই। আচ্ছা, আসো তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো, আমরা কিভাবে চেঞ্জটা করব আমাকে একটু জানাও ভাইয়া। কোয়েশ্চেন যদি শুধু হেড থাকে তাহলে অ্যান্সারটা কি হেড হেড হবে? এই আলোচনাটা আমি করব, খুবই জরুরি একটা আলোচনা, যে শুধু হেড থাকলে এটা কি বোঝায়। এই আলোচনা আসবে, প্রশ্ন আছে আমাদের। এই যদি আমার ক্লাস একদম ধরো, আমাদের যদি একদম ক্লাস যদি ক্লাস শেষ হয়ে যায়, কিন্তু যদি ধরো হচ্ছে আমি এই টপিকটা পড়াই নেই, আমাকে শেষ আরেকবার মনে করাবা। আমরা একদম সিরিয়ালে আগাচ্ছি, যদি না পড়াই শেষে মনে করাবা। তাইলে আমরা কি তাহলে টেন্সটা চেঞ্জ করা বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে ভাইয়া? এই যে লিখেছি দেখো, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে ডিরেক্টে, তাহলে আমরা নিয়ে যাবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। ওকে, আচ্ছা ঠিক আছে, যে আমরা টেন্স চেঞ্জটা বুঝলাম। আসো আমরা তাহলে আমরা এই সমাধানটা করি। তাহলে দেখো এটা আমাকে এবার তোমরা একটু বলো তো, সবাই একটু কমেন্টে জানাও, এই টেন্সটা মানে এইটার ন্যারেশনের ক্ষেত্রে এইটার টেন্সকে আমি ইনডিরেক্টে চেঞ্জ করবো কিনা বলো তো। আচ্ছা না, আরো প্রথম প্রশ্ন,
এই যে রহমান সেড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে এইটা একটু কমেন্টে জানাও। সবাইকে একটা প্রশ্ন করছে আজকে ক্লাসে, সেটা হচ্ছে যারা খুব মনোযোগী, যারা চাও তোমাদের এইচএসসির ইংলিশের ভয়কে কাটাইতে, আশা করছি তারা ক্লাস ছাড়া অন্য কোনো আজে বাজে বিষয় তাদের মাথায় নাই। তোমরা আমাকে একটু জানাও এই যে সেন্টেন্সটা লিখলাম এটা কোন টেন্সে আছে। টেন্স বলেছি, সেন্টেন্স না, টেন্স। সবগুলোই তো অ্যাসার্টিভ, যেহেতু সাবজেক্ট আর ফুল স্টপ। অনেকে অ্যাসার্টিভ বলেছো, অ্যান্সার রাইট, কিন্তু টেন্সটা কোনটা? অনেকে বলছে পাস্ট পারফেক্ট, অনেকে বলছে প্রেজেন্ট পারফেক্ট। এই তো ঝামেলাটা লেগে গেল। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এটা প্রেজেন্ট পারফেক্ট কিভাবে বুঝলাম? হ্যাভ অথবা হ্যাজের সাথে V3 থাকলে এটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমাদের কি? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এখন আমি এই পাশে ছোট্ট করে সূত্রটা লিখে দিই, তাহলে তোমার টেন্সটাও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার লিখে দিচ্ছি, খেয়াল করো। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা দেখো সবাই মনোযোগ দিয়ে। সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা দেখো সবাই। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস বাকি অংশ, হ্যাঁ, প্লাস আমরা অবজেক্ট দিচ্ছি ধরো। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, নট পাস্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, ওকে, খেয়াল করো তাহলে। এখন তাইলে আমরা দেখো তো রিপোর্টিং ভার্বও আছে আমাদের পাস্টে, খেয়াল করো। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকেই তাহলে মজার বিষয়। তাহলে রিপোর্টিং ভার্বও আছে পাস্টে, তাহলে টেন্স চেঞ্জ করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে কোথায় যাবে? মনোযোগ দিয়ে দেখো তো, প্রেজেন্ট পারফেক্ট থেকে কোথায় যায়? এই যে দেখো, যদি থাকে প্রেজেন্ট পারফেক্টে তাহলে চলে যাবে কোথায়? পাস্ট পারফেক্টে, রাইট? আচ্ছা, তাহলে আমরা একটু এটার অ্যান্সারটা লিখে ফেলি। সবাই একটু কমেন্টে জানাও অ্যান্সার কি হইতে পারে। আচ্ছা, রহমান সেইডের পরিবর্তে সেট থাকবে যেহেতু অবজেক্টটা নাই। তাহলে রহমান সেট। তাহলে অ্যাসার্টিভে কমার পরিবর্তে কি হয় বলেছিলাম না? এই যে লেখা আছে অ্যাসার্টিভে কমার পরিবর্তে কি হবে? দ্যাট। ওকে, আমি এখানে লিখে দিলাম কমার পরিবর্তে দ্যাট। তাহলে রহমান সেট কমার পরিবর্তে দ্যাট। তাহলে আই ফার্স্ট পারসন কার অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট। তাহলে এই সাবজেক্টকে এই যে রহমান। ওকে, তাহলে রহমানের জন্য অবজেক্ট কি? পুরুষ মানুষ, হি। হি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট থেকে কোথায় যাবে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট করার নিয়ম কি? হ্যাভের পরিবর্তে জাস্ট হ্যাড দিয়ে দাও, সহজ, সিম্পল। তাহলে হি হ্যাড ডান। এখন এইটাও তো আবার ফার্স্ট পারসন। তাহলে রহমান কার কাজ করেছে? সে কি আমার কাজ করেছে? সে তার কাজ করেছে। তাহলে সে তার কাজ করেছে। হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। ঠিক আছে? তাহলে বাচ্চারা এই উত্তরটা কিভাবে করলাম তোমরা কি ক্লিয়ার হয়েছে? দেখো তো। হ্যাঁ, অনেক উত্তর জানিয়েছে আমাদেরকে। রহমান সেড দ্যাট হি হ্যাড, রাইট। এই যে আমাদেরকে সানজানা উত্তর জানিয়েছে। তারপরে হচ্ছে আমাদেরকে উত্তর জানিয়েছে আজমির। আজমির উত্তর পুরোটা লিখো। লাবণ্য লিখেছে, লাবণ্যর উত্তর সঠিক হয়েছে, রাইট। এই তো সুন্দর। আমাদেরকে নজরুল হক লিখেছে রহমান সেড দ্যাট হি হ্যাড ডান হিজ ওয়ার্ক, গুড। আচ্ছা, জুবাইর অ্যান্সার করেছে, জুবাইর উত্তর সঠিক হয়েছে। তারপরে হি হ্যাড ডান হিজ ওয়ার্ক, সাথীর উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, খুবই ভালো হয়েছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, রাইট? ওকে, চলো আমরা তার পরের আলোচনায় যাচ্ছি। তাহলে এইটা আমরা করে ফেলি। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কোথায় নিব? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে বলো তো বাচ্চারা, এটার টেন্সকে আমরা চেঞ্জ করব নাকি করব না? একটু কমেন্টে জানাও। আমি এটা টেন্স চেঞ্জ করতে পারবো নাকি পারবো না? আর টেন্স চেঞ্জ করার আগে কোনটাতে চোখটা পড়তে হয় আগে সেটা আমাকে জানাও। আমি এখানে সুন্দর করে স্ট্রাকচারটা লিখে দিই কন্টিনিউয়াস টেন্সের সবগুলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি?
সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তোমাদের টেন্সটাও যেন ক্লিয়ার হয়ে যায় সেটা ব্যবস্থা করছি। পাস্ট কন্টিনিউয়াস কি আমাদের? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। আর ফিউচার কন্টিনিউয়াস কি আমাদের? ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে এনজ। শেষ। তাহলে আমরা স্ট্রাকচারটা টেন্সর শিখে ফেললাম। সেটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে এনজি, পাস্টে ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সাথে এনজি, ফিউচারে শ্যাল বি অথবা উইল বির সাথে ভার্বের সাথে এনজি। আমাদের টেন্স ক্লিয়ার। তাহলে এবার দেখি তোমরা সঠিক উত্তর দিয়েছে কিনা, যে টেন্স চেঞ্জ হবে কিনা। রিপোর্টিং স্পিচ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। গুড, এই যে সাথী উত্তর দিয়েছে, রাইট। আরে অনেকে অ্যান্সার করে ফেলতেছে। তোমরা তো করবো, অনেকে বলছে পাস্ট টেন্সে নিয়ে যাবো, রাইট। তোমরা তো ব্রিলিয়েন্ট, খুবই ব্রিলিয়েন্ট, লাভলি। আচ্ছা, তাহলে এই যে যেহেতু আমাদের V2-তে আছে মানে পাস্টে, তার মানে আমরা এটা টেন্স চেঞ্জ করব। তাহলে এইটা এমিজার আছে না, তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে যাবো কোথায়? পাস্ট কন্টিনিউয়াসে। আচ্ছা, তাহলে অ্যান্সার করি আমরা। হি সেটের পরে তো টোল্ড লিখবো না, যেহেতু অবজেক্টটা নাই। তাহলে সেটের জায়গায় সেট। হি সেট কমার পরিবর্তে অ্যাসার্টিভে কি হয়? দ্যাট। আবার অ্যাসার্টিভ কিভাবে বুঝলাম? সাবজেক্ট হচ্ছে ফুল স্টপ দেখে। তাহলে অ্যাসার্টিভ এটা কিভাবে বোঝার সুযোগ? সেন্টেন্স আগে দেখবা এটা কোন জাতের সেন্টেন্স। অ্যাসার্টিভ কিভাবে বুঝলাম? সাবজেক্ট হচ্ছে ফুল স্টপ দেখে আমি বুঝে ফেলছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, তাহলে হি সেড দ্যাট, তাহলে আমি কি চেঞ্জ করব? কমার পরে পারসন, তাহলে আই ফার্স্ট পারসন কার অনুযায়ী চেঞ্জ হবে? এই যে সাবজেক্ট লিখেছি না, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী। তাহলে হি এর জায়গায় হি লিখো। চলে যাবে কোথায়? পাস্ট কন্টিনিউয়াস। হি এর সাথে কি হয়? আই এর সাথে এম হয়েছে, কিন্তু পাস্টে কি হবে? হি এর সাথে ওয়াজ। হি ওয়াজ প্লেইং ফুটবল। ঠিক আছে, হি ওয়াজ প্লেইং। শেষ। ওকে বাচ্চারা, দেখা যাক এবার এই উত্তরটা তোমরা সবাই করো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা তোমরা করো। ঠিক আছে, আমি একটু তোমাদের উত্তরগুলো দেখছি। আজমি লিখেছে যে পলাশ সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু লাইব্রেরি। ওকে, আরও বাকির উত্তর দাও। সাইফ হাসান লিখেছে পলাশ সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু লাইব্রেরি। ওয়াও। মিয়াদ হাসান লিখেছে পলাশ সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু লাইব্রেরি। মিয়াদ, ফাইন। পলাশ সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু লাইব্রেরি। বাহ, সুন্দর হয়েছে। তার মানে সবাই মোটামুটি কিন্তু তোমরা অ্যান্সার করা শিখে গেছো, তোমরা কিন্তু অলরেডি ন্যারেশন বোঝা শুরু করে দিয়েছো। ফাইন। যদি অনেকে আগে থেকে পারো পড়ো, তারপরে আমি আশা করছি তোমাদের আজকে আরও বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা খেয়াল করি প্রথমেই এটা কোন জাতীয় বাক্য, এইটা সবার আগে দেখব। সবার আগে চোখটা যাবে কি? সাবজেক্ট ফুল স্টপ অ্যাসার্টিভ। তাহলে কি কমার পরিবর্তে ড্যাট আসবে, সেটা আমার মনে আসবে। তাহলে সেইডের পরে যদি অবজেক্ট নাই, তাহলে অ্যাসার্টিভ মানে কি রাখবো? সেইডকে সেইডই রাখবো। তাহলে পলাশ যেহেতু অবজেক্ট নাই, সেইডের জায়গায় আমরা সেইডই রাখলাম। কমার পরিবর্তে অ্যাসার্টিভে কি হচ্ছে? দ্যাট। তারপর আমরা পার্সন চেঞ্জ করব এবং টেন্সও চেঞ্জ করব, যেহেতু এটা পাস্টে আছে। তাহলে আই ফার্স্ট পার্সন কার অনুযায়ী চেঞ্জ হবে? সাবজেক্ট। তাহলে পলাশের সাবজেক্টিভ ফর্ম কি? হি। তাহলে এখন কি আমি হি ইজ দিব না, পাস্টে যাবে, তাই কি হবে? হি ওয়াজ গোয়িং টু লাইব্রেরি। হি ওয়াজ গোয়িং টু লাইব্রেরি। ওকে, তারপর আসো, এখন আসো আমরা এইটাকে আমরা একটু চেঞ্জ করি। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে আমার এখানে, আজানটা একটু শেষ হোক। ঠিক আছে, সবাই কিন্তু সবাই একদম এত দ্রুত অ্যান্সার করছে। ন্যারেশন ইজ ভেরি ইজি, রাইট? সালমা বলেছে আমরা এটাকে আজকে আরো সহজ করে দিব ন্যারেশনকে। আজান শেষ হোক। হ্যাঁ,
বাবা তোমার কাছে আমি এই ভিডিওটা মাত্র দেখলাম তোমার কাছে আমার একটা ছোট্ট রেকমেন্ড ছিল অ্যাজ আ পার্সোনাল তুমি আমার কথাটা ব্যক্তিগতভাবে নিও অন্য কিছু মিন করতেছে না আমি দেখলাম ভিডিওর শুরুতে এবং শেষে সালাম দিচ্ছ ওকে ফাইন ডাজন্ট ম্যাটার তবে আমি আমার পার্সোনাল জায়গা থেকে আমি বলবো যে তুমি যদি সালাম দাও তো অবশ্যই নমস্কার শব্দটা ব্যবহার করবো তাহলে এটা হচ্ছে তোমার কালচারকে তুমি ধরে রাখা হবে আর যদি নমস্কার না দিতে চাও তাহলে আমার মনে হয় যে হ্যালো এভরিওয়ান বা গুড বাই বা ওকে, চলো শুরু করছি, ঠিক আছে? পরবর্তী স্টেপ আমাদের ওকে, চলো আমরা তারপরে আগাই। তাহলে এইটা আমরা একটু চেঞ্জ করি, খেয়াল করো তো, এই প্রশ্ন আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি। ওকে, আমরা প্রথমেই খেয়াল করব এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ, সাবজেক্ট ফুল স্টপ, আমরা এটাকে ক্লিয়ার করে ফেললাম। সাবজেক্ট আর হচ্ছে ফুল স্টপ যেহেতু অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভে কমাটা যখন চেঞ্জ করবো তখন কি হবে, এটা দ্যাট বসবে। ওকে, তাহলে আমরা উই সেইডের পরিবর্তে দে সেইড বসবে, কারণ কি যেহেতু অবজেক্ট নাই আমরা টোল্ড লিখছি না। কমার পরিবর্তে আমরা কি লিখবো অ্যাসার্টিভে, দ্যাট। তাহলে এখন আমরা কি করবো, আমরা টেন্স চেঞ্জ করবো, রাইট? যেহেতু এটা পাস্টে রয়েছে তাই আমরা টেন্সটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এইটা কোন টেন্সে আছে, ওয়ার ক্রসিং আছে আমাদের হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, রাইট? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস থেকে আমরা কোথায় নিতে পারি, পাস্ট পারফেক্টে, রাইট? তাহলে পাস্ট কন্টিনিউয়াস থেকে কোথায় যাবে, পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে উই তো কোন পারসন, ফার্স্ট পারসন, রাইট? কার অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে দে। তাহলে দে সেড দ্যাট, দে ওয়ার ক্রসিং এর জায়গায় হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাড বিন প্লাস ভার্বের সাথে এনজি, হ্যাড বিন ক্রসিং দ্য রোড। ওকে, কি পেলাম, দে সেড দ্যাট দে হ্যাড বিন ক্রসিং দ্য রোড, তারা বলছিল যে তারা রাস্তাটি পার হচ্ছিল। ওকে, আচ্ছা, এখানে একটা স্ট্রাকচার ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের সবগুলো স্ট্রাকচার এখানে লিখে দিচ্ছি, খেয়াল করো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কি, সেটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এতটুকু মনে রাখো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ওকে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি আমাদের, সেটা হচ্ছে আমাদের শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এই হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। ওকে, চলো আমরা তারপরে আগাই। আচ্ছা, এখন প্রশ্ন দেখো, খুব মজার একটা এখানে লাইন লিখেছি, সেটা খুব তোমরা নোট করবা। কি লিখেছি দেখো, রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে সেটা ইনডিরেক্টে কোনো চেঞ্জ হবে না। তার মানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট নেই, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নেই, কিন্তু সেটা যদি থাকে পাস্ট পারফেক্টের ডিরেক্টেই অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইটাকে ইনডিরেক্টটা চেঞ্জ করা লাগবে না। তাহলে খেয়াল করো এই অ্যান্সারটা আমরা কি লিখছি, হি সেইড থাকবে, কমার পরিবর্তে দ্যাট। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে ধরবে কাকে, সাবজেক্টকে, তাহলে হি।
তাহলে আছে কোথায় হ্যাড বিন প্লাস ভি ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে খেয়াল করো, যদি ডিরেক্টে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় এদের টেন্স চেঞ্জ হবে না। তাহলে যেভাবে আছে সেভাবে হয়ে যাবে। তাহলে হি হ্যাড বিন সাফারিং from fever for a week. এইটা কি বুঝতে পারলো সবাই? আমাকে একটু জানো তো এই ব্যাপারটা, এটা কিন্তু খুবই জরুরি। এটা তোমাদের ন্যারেশনের পরীক্ষায় আসতে পারে, বোর্ড পরীক্ষায় খুবই জরুরি একটা ব্যাপার, যে যদি ডিরেক্টে যদি আমাদের সেন্টেন্সটা ইনভার্ট কমার ভিতরে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেই থাকে, এদের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট বা কন্টিনিউয়াস থাকে, এরা কিন্তু পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাচ্ছে। কিন্তু ডিরেক্টে যদি থাকে পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস পাস্টের, সেটা চেঞ্জ হবে না। আচ্ছা, বলছে ভাইয়া আরেকবার বোঝান। হ্যাঁ, অনেকে বলছে ভাইয়া আরেকবার বলান। আমি আরেকবার বলছি, খুব মনোযোগী হবা। এই ব্যাপারগুলো কিন্তু খুবই মনোযোগী হওয়ার ব্যাপার। খেয়াল করো, আমি একটু পিছনে ফিরে আসছি। আমরা টেন্সে যে নিয়মটা লিখলাম না, খেয়াল করো, টেন্সের খেয়াল করো যে যদি আমাদের ডিরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে কোথায় যায়? ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্টে যায়। গেল প্রেজেন্টের তিনটা। এবার আসো পাস্টের দুইটা কি? পাস্টের ইনডেফিনিট হলে পাস্টের পারফেক্টে যায়, পাস্টের কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যায়, ডিরেক্টে ইনডিরেক্ট। কিন্তু ডিরেক্টে যদি খেয়াল করো, ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট থাকে, ডিরেক্টে কি থাকে? ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট থাকে তাইলে দেখো এটা নো চেঞ্জ, এটা নো, অর্থাৎ ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট থাকে ইনডিরেক্টে টেন্স চেঞ্জ হচ্ছে না। আবার ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, ডিরেক্টে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, এইটাও ইনডিরেক্টে গিয়ে কোনো চেঞ্জ হবে না। তার মানে যদি আমার ইনভার্টেড কমার ভিতরে দুইটা থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে এটা চেঞ্জ হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে এইটাও চেঞ্জ হবে। কিন্তু ইনভার্টেড কমার ভিতরে যদি পাস্ট পারফেক্টের বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, এটা ইনডিরেক্টে গিয়ে আর চেঞ্জ হবে না। তাহলে সেন্টেন্সের রুল স্ট্রাকচার দেখতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে আমাদের? 7 নম্বরে এক্ষেত্রেও নো চেঞ্জ। তাহলে আমরা এবার আসি, আমরা যেখানে পড়ছিলাম, আমরা যেই প্রবলেম সলভ করছিলাম, এই যে দেখো হি হ্যাড বিন, তাহলে এটা কোথায় আছে? এটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি ডিরেক্টেই থাকে, ইনডিরেক্টে এটা টেন্স চেঞ্জ করবো না আমরা। সেম ভাবে দেখো আমি হ্যাড বিন প্লাস ভার্বের সাথে এনজি রেখে দিচ্ছি। এখন ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমাকে একটু জানাইতে হবে, ঠিক আছে? আমাকে ক্লিয়ারলি বলতে হবে যে ক্লিয়ার হয়েছে কিনা, না হলে কিন্তু এই ব্যাপারগুলো প্যাসেজ নারেশনের ব্যাপার কিন্তু আরো মানে আটকায় যাবে, কিন্তু তখন ব্যাপারগুলো ঝামেলায় হয়ে যাবে। আসো আমরা এইবার একটু জিনিস দেখি যে যদি আমাদের রিপোর্টেড স্পিচটা, আমরা তো জানি যে রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে এর ভিতরে টেন্সটা চেঞ্জ হবে। দেখো এখানে সেইড আছে, এখানে সেইড আছে, তার মানে রিপোর্টেড স্পিচ চেঞ্জ হওয়ার কথা। কিন্তু প্রশ্ন থেকে যায় একটা, এই রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য কথা হয়, যেটা কখনো চেঞ্জ হয় না, তাহলে যেটা চেঞ্জ হয় না এটা অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। যেটা ধরো কোরআনের বাণী, কোনো ধর্মগ্রন্থের বাণী, এগুলো তো চেঞ্জ হয় না। তাহলে এরকম যদি ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ট্রুথ, কোনো রিলিজিয়াস ট্রুথ হয়, সায়েন্টিফিক ট্রুথ হয়, বৈজ্ঞানিক সত্য, এগুলা কিন্তু টেন্স চেঞ্জ করা যাবে না, যদিও রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। তাহলে এইসব ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পাস্টে থাকলেও চিরন্তন সত্য কথা, বাস্তব সত্য কথা, প্রাকৃতিক সত্য কথা, বৈজ্ঞানিক সত্য কথা চেঞ্জ হবে না। তাহলে আসলে এটা আমরা একটু চেঞ্জ করি। দ্য টিচার সেড এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এটা কি মিথ্যা কথা? এটা কি অতীতে ছিল আজকে নাই এমন?
বা এটা বর্তমানে সত্য কথা ভবিষ্যতে মিথ্যা হবে, ব্যাপারটা এরকম না। তো এটা একটা চিরন্তন প্রাকৃতিক সত্য, এটা টেন্স চেঞ্জ করা যাবে না। তাহলে দ্য টিচার সেড, খেয়াল করো তাহলে এই যে দেখো এই যে সেইডটা পাস্টে আছে, তাহলে আমরা শর্ত অনুযায়ী কি চিনতাম যে প্রেজেন্ট ইনফিনিট লাভস যেহেতু আছে প্রেজেন্ট ইনফিনিট নিয়ে যাব পাস্টে, কিন্তু এইটা এখন করতে পারছি না কারণ এটা চিরন্তন সত্য কথা। তাহলে কমার পরিবর্তে দ্যাট, তাহলে বাকি অংশ লিখে দাও। মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এভরি মাদারই থাকবে, টেন্স পারসন চেঞ্জ হবে না। এভরি মাদার loves her child। ওকে, তারপরটা সেম, এই উত্তরটা তোমরা করো। মাই ফাদার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আশা করি তোমরা এটা করতে পারবা, তারপর তোমরা করতে দিলাম, ঠিক আছে? মাই ফাদার সেইড, আমাদেরকে নজরুল হক বলেছে মাই ফাদার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, রাইট। সাথীও লিখেছে মাই ফাদার সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, জাস্ট দ্যাট হবে, রাইট। এতটুকু পরিবর্তন, ওকে। তাহলে আমরা একটু ছোট্ট নামাজের ব্রেক নিয়ে নিচ্ছি। তোমরা এই মুহূর্তে ফরজ নামাজটা কমপ্লিট করে ফেলো, বা ছোট্ট নামাজে একটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে? জাস্ট 10 মিনিট একটা ব্রেক হবে। আমরা কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি, আমরা টপিকটা আজকে শেষ করার চেষ্টা করব। একটা নামাজের ব্রেক নিচ্ছি আমরা, ঠিক আছে? আমার ঘড়িতে এখন 8:30 বাজে, 8:40 পর্যন্ত ব্রেক, ঠিক আছে? জাস্ট ফরজ নামাজটা পড়ে চলে আসো। ঠিক আছে, এটা 10 মিনিটে একটা রেস্ট ব্রেকও বলতে পারো।
Hello. So let's talk about narration in details. চলো আমরা শুরু করছি, ঠিক আছে? ওকে, চলো আমরা আমার সাউন্ডটা ক্লিয়ার আশা করছি, সাউন্ডে কোনো ওকে, চলো আমরা সাউন্ড ক্লিয়ার। ওকে, চলো আমরা শুরু করছি মোডাল ভার্ব দিয়ে। আচ্ছা, মোডালের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে কোনটার পরিবর্তে কি বসাবো। হ্যাঁ, আচ্ছা, আমি বলেছি মোডালে যে শ্যাল এবং উইল এই দুইটা মোডালের জন্যই আমরা বসাবো হচ্ছে উড। এই ব্যাপারটা একটু ক্লিয়ার রাখতে হবে। অনেকে মনে করে শ্যালের পরিবর্তে শুড, না, শুড হচ্ছে উচিত অর্থ দেয়, এটা টোটাল সেন্টেন্সটার অর্থটাকে চেঞ্জ করে ফেলে। তার মানে ডিরেক্ট নেরেশনে যদি শ্যাল থাকে তুমি ইনডিরেক্টে সেটার পরিবর্তে উড বসাবা, আবার যদি উইল থাকে সেটার পরিবর্তে উড বসাবা। ক্যানের পরিবর্তে হচ্ছে কুড,
এবং মেয়ের পরিবর্তে হচ্ছে মাইট। ইতিমধ্যে আমরা এটা চার্টে লিখে দিয়েছি। তো চলো এই অ্যান্সারটা আমরা করি। তাহলে এই টেন্সটা চেঞ্জ করব কিভাবে বুঝলাম? এখানে সেইড মানে পাস্ট টেন্সে আছে, তাহলে হি সেইডের পরিবর্তে সেইড আমরা টোল্ড লিখবো না, হি সেইড, কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট আর ফুল স্টপ, তাহলে আমি কি বসাবো? হি সেইড দ্যাট। ওকে, তাহলে আই তো আমাদের ফার্স্ট পার্সন, রাইট? তাহলে ফার্স্ট পার্সন হলে চেঞ্জ হবে কারণ হচ্ছে সাবজেক্ট। তাহলে এখন আই না হয় এটা কি হয়ে যাবে? হি। তাহলে হি আর শ্যাল বা উইলের পরিবর্তে হচ্ছে উড, তাহলে হি উড। মাথায় রাখতে হবে যে আমাদের মোডাল ভার্বের পরে যে মেইন ভার্বটা আছে এটা কিন্তু কখনো পাস্ট টেন্স হয় না বা আইএনজি যুক্ত হয় না। তাহলে মোডালের পরে ভার্বের একদম বেস, এটার এস বা ইয়েস, পাস্ট টেন্স, আইএনজি এগুলো যুক্ত করা যাবে না। তাহলে হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, হি উড ডু দ্য ওয়ার্ক। ওকে, ডান। তারপর এইবার আসো, এই প্রশ্নের উত্তরটা তোমরা করো দেখি। হ্যাঁ, এটা আমি করবো না, তোমরা একটু উত্তরটা করো দেখি। এই উত্তরটা তোমরা করো, আমি এটার আলোচনা করেছি অলরেডি। এটা কিভাবে চেঞ্জ হয়, কি পরিবর্তন হইতে পারে, এটা আমি অলরেডি আলোচনা করেছি। এই উত্তরটা তোমরা করো। সিমি সেইড আই কুড গিভ ইউ সাম মানি অন লোন, আমি তোমাকে ধারে কিছু টাকা দিতে পারতাম। এইটা দেখি একটু তোমরা চেঞ্জ করো। যারা যারা ক্লাস করেছো মনোযোগ দিয়ে, আশা করছি তারা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবা। দেখা যাক সো তোমরা কতটুকু মনোযোগী ছাত্র বা ছাত্রী। বলো দেখি। একটু অ্যান্সার করো, আমরা কিন্তু অন্যান্য বিষয় আলোচনা করছি, ওই বিষয়গুলো আলোচনা বাদ দিয়ে এখানে কোয়েশ্চেন করো। আচ্ছা, সিমি সেইড দ্যাট শি কুড গিভ মি, শি যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্টকে, আর ইউ যেহেতু অবজেক্ট নাই, মজার বিষয় কিন্তু এখানে অলরেডি শিমুল অ্যান্সারটা একমাত্র সঠিক করেছে। সিমি সেইড দ্যাট শি কুড গিভ মি সাম মানি অন লোন। হ্যাঁ, আশিকুল ইসলামের উত্তরটা সঠিক হয়েছে। সিমি সেইড দ্যাট শি হ্যাড কুড, এই জায়গায় ভুল করেছো। হ্যাঁ, সাথী পান্ডে এই জায়গায় ভুল করেছে। ওকে, চলো আমরা এটা একটু ব্যাখ্যা দিই। ওকে, খুবই মনোযোগ লাগবে, খুবই হাই অ্যাটেনশন দাও। আচ্ছা, সিমি সেইড, যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অবজেক্টটা এই সেইডের জায়গায় সেইড রাখবো। সিমি সেইডের জায়গায় সেইড, কমার পরিবর্তে অ্যাসার্টিভে কি হবে? দ্যাট। সিমি সেইড দ্যাট। তাহলে এই ফার্স্ট পার্সন কারণ অনুযায়ী চেঞ্জ হবে সাবজেক্ট। তাহলে সাবজেক্টকে সিমি, সিমির জন্য কি নিতে পারি আমরা? শি। সিমির অবজেক্ট হচ্ছে সাবজেক্ট কি? শি, মেয়ে মানুষ। সিমি সেইড দ্যাট শি, আমরা বলেছি ক্যান থাকলে কুড হয়, কিন্তু কুড থাকলে কিন্তু আর চেঞ্জটা হবে না। শ্যাল বা উইথ থাকলে উড হয়, কিন্তু ডিরেক্টেই যদি উড থাকে তুমি কিন্তু টাইনে আবার শ্যাল উইলে নিতে পারবে না। তাহলে কুড থাকলে কুডই থাকবে, কিন্তু কুড থাকলে ক্যানে নেওয়া যাবে না। মেয়ে থাকলে মাইটে নেওয়া যাবে, কিন্তু মাইট থাকলে মেতে নেওয়া যাবে না। এই ব্যাপারটা ক্লিয়ার হইতে হবে। শ্যাল বা উইল থাকলে উড নিবা, উড থাকলে শ্যাল উইল যাবে না। ক্যান থাকলে আমরা ইনডিরেক্টে কুড নিব, কিন্তু ডিরেক্টে কুড থাকলে ইনডিরেক্টে ক্যান করব না। এই যে ইনভার্সটা আমরা করব না, তাহলে শিয়ের পরে কুডের কুডই থাকবে, শি কুড। এই যে গিভটা আমরা বলেছি না, মোডাল ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এই ধরনের মোডালের পরে ভার্বের বেস ফর্ম হয়। আমি এখানে লিখে দিচ্ছি যে মোডাল প্লাস ভার্বের বেস ফর্ম, মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা, তাহলে শি কুড, তাহলে গিভ, রাইট? গিভ। তাহলে সেকেন্ড পার্সন ধরবে কাকে? অবজেক্টকে। তাহলে অবজেক্ট এখানে নাই না, অবজেক্ট যদি না থাকে তাহলে ধরে নিতে হবে কথাটা সিমি আমাকে বলেছে। সিমি আমাকে বলেছিল যে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি, মানে পারতাম লোনে। তাহলে সিমি আমাকে বলেছিল যে সে আমাকে ধারে কিছু টাকা দিতে পারতো। তাহলে গিভ মি ধরে নিব, গিভ মি সাম মানি
অন লোন। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করলাম যে অবজেক্ট যদি না থাকে কিন্তু অবজেক্টের প্রয়োজন হয় সেই জায়গায় আমরা মিকে অবজেক্ট হিসেবে ধরে নিব। আমি একটু নোট করে লিখে দিচ্ছি এখানে যে যদি অবজেক্ট না থাকে কিন্তু অবজেক্ট প্রয়োজন হয় তখন মিকে অবজেক্ট ধরে নিতে হবে, মিকে অবজেক্ট নিতে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আশা করছি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। চলো আমরা তারপরে যাই। রিপোর্টেড স্পিচের মূল ভার্বের পূর্বে উচিতার্থে শুড ব্যবহৃত হলে তা অপরিবর্তিত থাকে, শুড থাকলে সেটা অপরিবর্তিত থাকবে। তার মানে যদি এই শুড দিয়ে যদি উচিত বুঝায়, কি বুঝায়? উচিত। তাহলে শুড দিয়ে যদি উচিত বুঝায় সেই ক্ষেত্রে আমরা শুডেরও কোনো রকম পরিবর্তন করব না। তাহলে আমরা কি পাচ্ছি উত্তরটা যে গ্র্যান্ডমাদার সেইড, গ্র্যান্ডমাদার সেইডের পরিবর্তে সেইড লিখব, কমার পরিবর্তে দ্যাট। তাহলে কি দিয়েছি? ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। আমার দাদিমা বা নানিমা আমাকে বলছে যে তোমার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো বা রাখা উচিত। তাহলে যেহেতু এটা উচিত অর্থে আছে তাহলে আমি চেঞ্জ করবো না। এখন খেয়াল করো, সেকেন্ড পারসন ধরবে কাকে? অবজেক্টকে। তাহলে অবজেক্ট না থাকলে কাকে ধরে নিতে হয়? মিকে। তাহলে মি এর সাবজেক্ট কে? আই। তাহলে আই শুড, আমরা বলেছিলাম শ্যাল উইল থাকলে কি করবো? আমরা উড করবো। দেখো শুড কিন্তু করা যায় না, শুড তো উচিত দেয়। তাহলে আই শুড টেক কেয়ার অফ মাই হেলথ। ওকে, আই শুড টেক কেয়ার অফ মাই হেলথ। তাহলে গ্র্যান্ডমাদার সেইড দ্যাট, দাদি আমাকে বলল যে আই শুড টেক কেয়ার অফ মাই হেলথ, আমার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। তাহলে এই ব্যাপারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এটা অন্যান্য তুমি বইয়ে খুঁজলে দেখবা যে বইগুলো তোমরা 9-10 বইয়ে পাবা না, এগুলো একটা অ্যাডভান্স জিনিসপত্র। সো এই ব্যাপারগুলো যদি তুমি ক্লিয়ারলি ধারণা রাখো তাহলে তুমি যে কোনো কোয়েশ্চেন আশা করি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, এখন খেয়াল করো। আচ্ছা, এইটাতে আসে আমরা, হ্যাঁ, আমরা পার্সন চেঞ্জ কীভাবে করে আমরা এটা শিখেছি। চলো আমরা এই কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, আচ্ছা, আমরা পার্সন চেঞ্জ কীভাবে করেছি আমরা শিখেছি। আমরা একটু পার্সনের একটু এক্সাম্পলগুলো আমরা রিয়ালে দেখি। হ্যাঁ, এটা তোমরা যারা যারা পারো অ্যান্সার করে দাও। হি সেইড, কমার পরিবর্তে কি বসবো আমরা? দ্যাট। হি সেইড দ্যাট, তাহলে আই ফার্স্ট পার্সন ধরবে কে? সাবজেক্টকে। তাহলে হি, তাহলে শ্যালের পরিবর্তে কিন্তু আমি কি লিখবো? শুড না, উড। হি উড ডু হিজ ডিউটি, ডু হিজ ডিউটি। হি উড ডু হিজ ডিউটি। কারণ কি শ্যাল বা উইলের পরিবর্তে আমি কি লিখবো? উড। আর সাবজেক্ট ফার্স্ট পার্সন ধরবে কাকে? সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট কে আছে? হি। তাহলে হি এর জায়গায় হি লাগিয়ে দিব। ওকে, আচ্ছা, তাহলে এই প্রশ্ন তোমরা উত্তর করবা। ঠিক আছে, এটা প্রয়োজন না, এটা প্রয়োজন না, শুড আমরা অলরেডি করেছি। আচ্ছা, দেখি এই শুডটা তোমরা পারো কিনা। মাই ফ্রেন্ড সেইড টু মি উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। ওকে, এই জায়গাটা একটু জটিল আছে, এটা আমি করে দিচ্ছি, খেয়াল করো। মাই ফ্রেন্ড সেইড টু মি, তাহলে কি করবো আমরা? বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অবজেক্ট থাকে তাহলে সেইড টু এর পরিবর্তে হচ্ছে টোল্ড। তাহলে যেহেতু অবজেক্ট আছে মি, তাহলে কি লিখবো আমরা? মাই ফ্রেন্ড। খেয়াল করো এই যে অবজেক্টটা কিন্তু রয়েছে, তাহলে অবজেক্ট না থাকলে আমরা সেড লিখি, কিন্তু যখন অবজেক্টটা আছে তখন এই সেড টুটা উঠিয়ে আমি কিন্তু বসাবো সেড, এবং টু এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে টোল্ড। মাই ফ্রেন্ড টোল্ড মি এর মি, টোল্ডের সাথে কিন্তু টু দেওয়া যাবে না, এই ভুলটা কিন্তু করা যাবে না। তোমরা অনেকেই এই ভুলটা করো, সেড টু আছে তোমরা টোল্ড টু দিয়ে দাও, এটা কিন্তু হবে না। খেয়াল করো সেড হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই সে যখন অবজেক্ট গ্রহণ করে জোর করে এটা টু লাগে, কিন্তু টোল্ড তো নিজে একটা ট্রানজিটিভ ভার্ব, এর সাথে অবজেক্ট বসতেই পারে, আলাদা কোনো প্রিপোজিশন প্রয়োজন হয় না। তাহলে মাই ফ্রেন্ড টোল্ড মি, কমার পরিবর্তে দ্যাট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এইটা তো আমাদের ফার্স্ট পারসন, রাইট? তাহলে আমরা কি করব? সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব।
কিন্তু সেন্টেন্সের অর্থটা কি তা বলছে? খেয়াল করো তো, সেন্টেন্স কি বলেছে? উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এটা চিরন্তন সত্য কথা। এই উই কিন্তু আমার বন্ধু না, এই উই সকলে, আমরা সকলে। এটা আমার বন্ধু হইতে পারে, আমি হইতে পারি, সবাই। তাহলে কি বলবো? মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, আমরা সবাই। তাহলে উই শুড, এই উই কিন্তু মাই ফ্রেন্ড হবে না, উই কিন্তু তারা হবে না, উই হচ্ছে আমরা সকলে। তাহলে উই শুড রেসপেক্ট, আর এই তো শুডে আলোচনা করেছি, শুড যদি উচিত বোঝায় কোনো কাজ করা, তাহলে এই শুডই থাকবে। তাহলে কি পাচ্ছি আমরা? মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, আমার বন্ধু আমাকে বলল যে আমাদের উচিত আমাদের বাবা মাকে সম্মান করা। তাহলে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এটা কি ক্লিয়ার হয়েছে? আমাকে জানাও তো এই স্পেসিফিক এই সেন্টেন্সটা ক্লিয়ার হয়েছে কিনা। এখানে কিন্তু বেশ মজার জিনিস আছে, হচ্ছে উই থাকা সত্ত্বেও সে কিন্তু ফার্স্ট পারসনকে নেয়নি, সে অপরিবর্তিত থেকেছে। কেন? সে তার বাক্যটার যে গঠনগত গুণ বা বাক্যটার যে অর্থ, এই অর্থটার শক্তিতে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি নাই। এবং শুড কেন চেঞ্জ হয় না, এটা আমরা গত এক্সাম্পলে বলেছি। শুড যদি কোনো কিছু উচিত করা বোঝায়, যে এই কাজটা করা উচিত, তোমার নিজের খেয়াল রাখা উচিত, তোমার শাকসবজি খাওয়া উচিত, কোনো উচিত অর্থে আমরা আসলে শুডের কোনো পরিবর্তন ডিরেক্ট করতে পারি না। রাইট, শুডই আছে, অনেকে ভুল অ্যান্সার দিয়ে কনফিউজড করছে। রাইট, শুডই থাকবে এই জায়গার মধ্যে, এটা কিন্তু শ্যাল হবে না। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, ওকে, আমরা ধীরে ধীরে চলো, আমরা আরও এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমরা আশা করি আমরা পার্সনের আলোচনা আমরা এখানে শেষ করতে পারবো, এই আলোচনাটা যদি আমরা বুঝি। খেয়াল করো, হি সেইড টু মি, আবার দেখো সেইডের পরে টু আছে এবং প্রিপোজিশন অবজেক্ট আছে, তাই অবজেক্ট তাহলে কি করবো আমরা? মি বসাবো। তাহলে হি সেইড টু হয়, কারণ সেইড একটা ইনট্রানজিটিভ। তাহলে ইনট্রানজিটিভ মানে অকর্মক্রিয়া। তাহলে অকর্মকের সাথে যদি তুমি একটা কর্ম বসাই দাও, মানে অবজেক্ট, তাহলে অবশ্যই তার সাথে একটা শক্তিশালী কিছু বসাইতে হবে। কিন্তু টোল্ড তো নিজেই একটা কর্মক, মানে সকর্মক। তাহলে টোল্ড লেখার পরে টোল্ড যেহেতু সকর্মক, সে কর্মপদ বা অবজেক্ট শক্তিতে নিতে পারে, সে তার নিজের গুণে নিতে পারে। তো সেড নিজের গুণে নিতে পারে না, তাই সে কি করতে হয়? অবজেক্ট আর ইন্ট্রানজিটিভ মাঝখানে টু অন্যান্য প্রিপোজিশন ইউজ করতে হয়। তাহলে হি টোল্ড মি, কমার পরিবর্তে অ্যাসার্টিভে কি হবে? দ্যাট। অ্যাসার্টিভ কি হবে? সাবজেক্ট আর হচ্ছে আমাদের ফুল স্টপ। তাহলে হি সেইড টু মি বা হি টোল্ড মি দ্যাট। তাহলে ইউ হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, তাহলে ইউ কি কাকে ধরবে? অবজেক্টকে। ইউ হ্যাভ ডান ইউর ডিউটিস, তুমি তোমার কাজগুলো করেছো, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। তাহলে এই ইউটা কাকে ধরবে? সেকেন্ড পারসন। এই সেকেন্ড পারসন আই হবে, মিয়ের জায়গায় কি তুমি মি লিখবা? না। তাহলে আমি আমার কাজ করেছি, এতে বলা যাবে যে আমাকে আমার কাজ করেছি? না, আমি আমার কাজ করেছি। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে আই, তাহলে আছে কোন টেন্সে? হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট, এটা টেন্স চেঞ্জ হবে, কারণ কি সেইড টু পাস্টে ছিল। তাহলে হ্যাভ ডানের জায়গায় আমরা কি লিখতে পারি? হ্যাড ডান। তাহলে আমি আমার কাজ করেছি, এখন কিন্তু আই হ্যাড ডান ইয়োর ডিউটিস না, মাই ডিউটিস। আই হ্যাড ডান মাই ডিউটিস। আচ্ছা, ওকে, এবার দেখি আমরা একটু, তোমরা এই অ্যান্সারটা আমাকে একটু করে শোনাও তো বা করে দেখাও তো। সেটা কি? আই সেইড টু রহিম, আমি রহিমকে বললাম, দে ডিড বিহেভ ওয়েল উইথ আস। দে ডিড বিহেভ, এই ডিড বিহেভটা দিয়ে কিন্তু পাস্ট ইনডিফিনিটকে বুঝিয়েছে। তোমরা সবাই একটু আমাকে এই প্রশ্নটার উত্তর জানাও একটু, সবাই।
I told Rohim that they had done well with us. আচ্ছা, আফসানা ভাবনা বলছে they had done. Behave কই গেল ভাবনা? এটাই তো মেন ভার্ব। বিহেভটা কোথায় গেল? শিমুল বলেছে যে I told Rohim that they had behaved well with us. Us ফার্স্ট পারসন যাবে কোথায়? সাবজেক্ট, রাইট, ঠিক আছে, শিমুলটা ঠিক আছে। I told Rohim that they had behaved well with us, right. মোর্শেদা জাহানের উত্তর সঠিক হয়েছে। আফরিন সানজানা I told Rohim, রহিমের 8টা বড় হাতের হবে, that they had behaved well with us, ওকে, রাইট, অনেকগুলো উত্তর সঠিক পেলাম। রহিম বানানের আর কিন্তু বড় হাতের হবে, নামের বানান আর বড় হাতের, ওকে। জুবায়ের I told Rohim that they had done behave, they had done behave না, এই খেয়াল করো, এই ডিডটা কিন্তু কোনো অ্যাকচুয়ালি কোনো অক্সিলারি না। কখনো কখনো আমরা বাক্যের মধ্যে অতিরিক্ত চাপ বুঝাতে, প্রেশার বুঝাতে, অত্যধিক তাৎপর্যপূর্ণ গুরুত্ব দিতে আমরা অনেক সময় পাস্ট টেন্সে একটা ডিড ব্যবহার করি, কিন্তু এটা যখন তুমি ইন্ডিকেট করবা এটার প্রয়োজন নাই। তুমি কি লিখবা? দে হ্যাড বিহেভড ওয়েল উইথ আস, তখন এই ডিডটা আর লাগবে না, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু অনেকেই ভুল করেছো, দেখ এই যে এই ডিডের জায়গায় জাস্ট হ্যাড লিখলে আর ওই বিহেভ লিখলে হবে, ওকে। তাহলে অ্যান্সারটা আমরা একটু লিখে দিচ্ছি, সেটা কি? আই সেড টু এর পরিবর্তে কি হবে? টোল হবে, যেহেতু অবজেক্ট আমাদের আছে। আই টোল্ড রহিমের যেহেতু একটা মানুষের নাম আর বড় হাতের, আই টোল্ড রহিম কমার পরিবর্তে কি? দ্যাট। তাহলে দে কি থার্ড পারসন, তাহলে থার্ড পারসন বলছি, পারসন চেঞ্জ হবে না থার্ড পারসন থাকলে, তাহলে দে এর জায়গায় দে হবে, দ্যাট দে। এই ডিডটা কিন্তু আমি বলেছি যে এটা হচ্ছে বাক্যের মধ্যে অতিরিক্ত চাপ বোঝানোর জন্য, তাৎপর্য বোঝানোর জন্য আমরা সময় ডিড ইউজ করি। তাই এই ডিডটা আমাদের লাগছে না, জাস্ট আমরা পাস্ট পারফেক্ট টেন্স করে দিব। তাহলে পাস্ট পারফেক্ট কীভাবে হয়? পাস্ট ইনফিনিটিভ থেকে পাস্ট পারফেক্ট, দে হ্যাড, দে হ্যাড। তাহলে এখন কি আমরা ডান দিব? না, এটা লাগবে না, ওই যে বিহেভ মেইন ভার্ব আছে, মেইন ভার্বে V3 করে দাও। আই টোল্ড রহিম দ্যাট দে হ্যাড বিহেভড well with us, শেষ। আচ্ছা, চলো আমরা একটু নতুন সেন্টেন্সে যাই, ঠিক আছে? আমাদের কিন্তু আরো বেশ কিছু সেন্টেন্স বাকি আছে, ঠিক আছে? আস্তে আস্তে কিন্তু আমরা শেষের দিকে চলে আসতেছি। আমরা অ্যাসার্টিভের শেষ ঘোষণা করলাম, হ্যাঁ, অ্যাসার্টিভ আমরা এখানে শেষ ঘোষণা করছি। চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি, চলো। আচ্ছা, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটু ব্যাখ্যা দেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি পরিবর্তন আমরা করতে পারি। খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা সেড টু এর পরিবর্তে, মানে রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখতে পারবো? আস্কড, ওকে, সহজে। এখানে আর অন্য কিছু লেখা যায়, কোয়েশ্চেন লেখা যায়, এনকোয়ার্ড লেখা যায়, বাট আমরা সিম্পলি মনে রাখি, কঠিন না করি ব্যাপারটাকে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্থাৎ সেড বা সেড টু এর পরিবর্তে আমি কি লিখবো? আস্কড। এখানে সেড থাকলো আস্কড লিখবা, সেড টু থাকলো আস্কড লিখবা, গেল একটা পরিবর্তন। 2 নম্বর পরিবর্তন আসো, আমরা ইনভার্টেড কমা উঠিয়ে কি বসাবো? আমরা ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠিয়ে বসাবো কি? ইফ অথবা ওয়েদার অথবা WH ওয়ার্ড। খেয়াল করো, যদি আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স মাত্র প্রশ্ন করতে চাই, যে কোনো প্রশ্ন হইতে পারে। আর ইউ স্টুডেন্ট, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার, হোয়াট ইজ দ্য কান্ট্রি ইউ লিভ ইন, তুমি যে দেশে বাস করো দেশের নাম কি? তাহলে প্রশ্ন হতে পারে WH ওয়ার্ড দিয়ে, আবার প্রশ্ন WH ওয়ার্ড ছাড়াও হইতে পারে। এটাকে আমরা ইয়েস নো কোয়েশ্চেন বলে থাকি বা ইয়েস নো সেন্টেন্স। যেমন আমি যদি বলি আর ইউ স্টুডেন্ট, এটা কিন্তু WH ওয়ার্ড না, এটার বিস্তারিত আলোচনা আমরা করব। তাহলে আমরা ইনভার্টেড কমা উঠে এই 3টা বসাতে পারি। কখনো কখনো ইফ অথবা ওয়েদার, দুইটা যে কোনো একটা বসালেই হবে।
আর হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। ওকে, আরেকটা ব্যাপার আসো খেয়াল করো, সেটা হচ্ছে ইনভার্টেড কমা তো আমরা উঠালাম, পার্সন চেঞ্জ আমরা করতে আগে থেকে শিখলাম, কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে, আমাদের ডিরেক্টে ভিন্ন ভিন্ন টাইপের সেন্টেন্স হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। তুমি যখন ইন্টারোগেটিভ বা সেন্টেন্সকে একটা ইনডিরেক্ট করতেছো, সেটা কিন্তু আদতে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, এটা মাথায় রাখো, খুব মনোযোগ। সেটা কি? ডিরেক্টের যে কোনো টাইপের সেন্টেন্সই, যে কোনো টাইপের সেন্টেন্সই ইনডিরেক্টে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ওকে, এই ব্যাপারটা বেশ জরুরি এবং বেশ গুরুত্বপূর্ণ। কারণ কি, তুমি খেয়াল করো, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হবে প্রশ্ন দিয়ে, রাইট? তাহলে ইন্টারোগেটিভ মানে কি? ভার্বের আগেই সাবজেক্ট, সাবজেক্ট আগেই ভার্ব। কিন্তু তুমি যখন এটাকে চেঞ্জ করতেছো ডিরেক্টলি ইনডিরেক্টলি, তখন হচ্ছে অ্যাসার্টিভ প্যাটার্ন, অর্থাৎ সাবজেক্ট আগে তারপরে ভার্বকে লিখতে হবে। ওকে, আসলে এই ব্যাখ্যাটা আমরা এবারে এখন কোয়েশ্চেনে গিয়ে দেখি। ওকে, চলো আমরা এই কোয়েশ্চেন দুইটা দেখি। দুইটা এখানে আছে, দুইটা চারটা কোয়েশ্চেন আমি আশা করি ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটা। আচ্ছা, তোমাকে আগে খুঁজে বের করতে হবে ওয়ার্ডটা কি ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়েছে নাকি ইয়েস নো কোয়েশ্চেন। এই ব্যাপারটা ইন্টারোগেটিভে বেশ জরুরি প্রথমেই জানা। খেয়াল করো, শাহেদ সেড টু মি, শাহেদ আমাকে বলল, ডু ইউ রিকোয়ার এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন। এই প্রশ্নটা কি ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায় নাকি ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রশ্ন করেছে, এটা একটা। তারপরে খেয়াল করো, শহীদুল্লাহ সেড টু হিজ মাদার, শহীদুল্লাহ তার মাকে বলল, ওয়্যার শ্যাল আই পুট দ্য বাস্কেট, কোথায় আমার বাস্কেটটা রাখবো, কোথায় আমার বাস্কেটটা রাখবো। এই প্রশ্নের উত্তর কি ইয়েস নোতে দেওয়া যায় নাকি দেওয়া যায় না। তাহলে ইয়েস নোর প্রশ্ন কোনটা, ডাব্লিউএইচ এর প্রশ্ন কোনটা, এইটা সবার আগে জানা হচ্ছে সবার আগে জরুরি। খেয়াল করো, এই প্রশ্ন যদি খেয়াল করি, ডু ইউ রিকোয়ার এনি হেল্প, তোমার কি কোনো সাহায্য প্রয়োজন, তুমি বলতে পারো ইয়েস আই ডু, অথবা নো আই ডোন্ট, না আমার প্রয়োজন নাই। তাহলে এই প্রশ্ন হচ্ছে আমাদের ইয়েস নো। খেয়াল করো, এটা কি আমাদের ইয়েস নো কোয়েশ্চেন, রাইট? ওকে, এইখানে আসো, এই উত্তর কিন্তু ইয়েস নো দিয়ে দেওয়া যাচ্ছে না। ওয়্যার শ্যাল আই পুট দ্য বাস্কেট, কোথায় আমার বাক্সটা রাখবো, এটা কি তুমি বলবা হ্যাঁ না, হচ্ছে না। বলতে পারো ওই যে ডান পাশে রাখেন, ওই কোণায় রাখেন, বাহিরে রাখেন, ঘরে রাখেন, দরজায় রাখেন, বারান্দায় রাখেন, একটা উত্তর লাগবে। তাহলে এটা হচ্ছে ডাব্লিউএইচ। তাহলে এইটা হচ্ছে আমাদের কি জাতীয় কোয়েশ্চেন, এটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেন, রাইট? আচ্ছা, এখন খেয়াল করো, যখন কোনো কোয়েশ্চেন আমাদের ইয়েস নো দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে সেই জায়গায় বসাবো কি, ইফ বসাবো। কি বসাবো? ইফ। কোনো কোয়েশ্চেন যদি ডাব্লিউএইচ দিয়ে না শুরু হয়, ইয়েস নো হয়, তাহলে আমরা সেইখানে বসাবো কি, ইফ, ইনভার্টেড কমা উঠিয়ে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসাতে হবে, যেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটাই থাকবে। ঠিক আছে? চলো আমি একটু চেঞ্জ করি। এবং বলেছে কি, এটা কোয়েশ্চেন থাকলেও এটা কিন্তু অ্যাসার্টিভ টাইপ হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো, সাবজেক্টের আগে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে দিছে, কিন্তু আমরা যখন চেঞ্জ করব তখন সাবজেক্টের পরে আমরা ভার্ব দিব। ওকে, আচ্ছা, আরও একটা তোমাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে এই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স। এই যে 1 নাম্বার সেন্টেন্সটা কোন টেন্সে, এবং এখানে যে 2 নাম্বার সেন্টেন্সটা আছে, ওয়্যার শ্যাল আই পুট দ্য বাস্কেট, এইটা কোন টেন্সে। এই দুইটা বাক্য কোনটা কোন টেন্সে, এটা আমাকে একটু উত্তর জানাও। ভাই প্যাসেজ নারেশনকে আজকে করাবেন? হয়তো করানো সম্ভব হবে না, প্যাসেজ নারেশনের জন্য আমরা আলাদা টাইম নিব। সবাই আমাকে একটু এই ব্যাপারগুলো জানাও। হ্যাঁ, আমি চাই তোমরা খুব প্রপারলি শিখো, ভালোভাবে শিখো, তাড়াহুড়া নাই। তাড়াহুড়া করে ইংরেজি শেখা যায় না আসলে।
এক নম্বর প্রেজেন্ট, 2 নম্বর হচ্ছে ফিউচার। না, প্রেজেন্ট, 2 নম্বর হচ্ছে ফিউচার, রাইট, সুন্দর। প্রেজেন্ট ইনফিনিট, ওকে, রাইট, সুন্দর। ঠিক আছে, চলো আমরা রাইট। আচ্ছা, তাহলে এবার আসলে আমরা একটু চেঞ্জে যাই। ওকে, তাহলে শাহেদ সেড টুর পরিবর্তে আস্ট। শাহেদ সেড টুর পরিবর্তে কি লিখবো আমরা? আস্ট নিয়ার মি। কমার পরিবর্তে কি লিখবো আমরা? এটা এখন তো দ্যাট লিখবো না, এখন কি লিখবো আমরা হচ্ছে ইফ। ইফ। আচ্ছা, এখন আমরা কি আগে কি অক্সিলারি ভাবে ভার্ব দিব? না, এটা যদি অ্যাসার্টিভ করবো আগে আমরা সাবজেক্ট দিব। সাবজেক্টকে ইউ, সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্টকে। সেকেন্ড পারসনে কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। তাহলে অবজেক্টে কি আসবে এখন? আই চলে আসবে। ইফ আই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটকে পাস্ট মিনিট করবো কিভাবে? মেইন ভার্বটাকে আমি V2 করে দিব। তাহলে রিকোয়ার্ডের V2 কি? রিকোয়ার্ড। ইফ আই রিকোয়ার্ড এনি হেল্প, শেষ। এবং শেষে কিন্তু ফুল স্টপ হবে, সেখানে কিন্তু আর কোয়েশ্চেন মার্কটা হবে না, এটা খুব জরুরি। শাহেদ আস্কড মি ইফ আই রিকোয়ার্ড এনি হেল্প। ওকে, আসো এবার এইটা করি আমরা, ঠিক আছে? শহীদুল্লাহ সেড টু পরিবর্তে কি হবে আমাদের? আস্কড হিজ মাদার। কমার পরিবর্তে কি লিখবো এখন? ইফ, না, যেহেতু WH আছে আমরা WHটাকে বসাবো, তাহলে ওয়ারই বসবে, ওয়ার। আচ্ছা, তাহলে WH কিন্তু বসাই দিলাম। এখন কি আমি কি শ্যাল আগে রাখবো নাকি সাবজেক্ট আগে লিখবো? আগে সাবজেক্ট, এটা এখন অ্যাসার্টিভ করে ফেলতেছি। তাহলে সাবজেক্ট কি আছে? ফার্স্ট পারসন কাকে ধরবে? এই যে সাবজেক্ট শহীদুল্লাহকে। তাহলে শহীদুল্লাহর আমরা প্রোনাউন লিখবো, নাউন কিন্তু লিখবো না। শহীদুল্লাহ প্রোনাউন কি? হি। তাহলে শ্যালের পরে তোমরা কি লিখি? শুড না উড? উড। তাহলে হি উড, হি উড পুট, বাকি অংশ লিখে দাও, দ্য বাস্কেট। শেষ। এই দুইটা কি ক্লিয়ার হয়েছে বাচ্চারা? আমাকে জানাও তো একটু, এই দুইটা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমাদেরকে নজরুল বলেছে শাহেদ আস্কড মি ইফ আই রিকোয়ার্ড এনি হেল্প, রাইট। শহীদুল্লাহ আস্কড হিজ মাদার ওয়্যার হি উড পুট দ্য বাস্কেট, রাইট। এই যে মুবিন আমাদেরকে সঠিক অ্যান্সার দিয়েছে, কংগ্রাচুলেশনস মুবিন, তুমি তো খুবই সুন্দর অ্যান্সার দিয়েছো মুবিন। এত কঠিন জিনিস অ্যান্সার দিতে পারা মানে তো দ্যাট ইজ সামথিং রিয়েলি গ্রেট। আই এম রিয়েলি প্রাউড অফ সাচ ব্রিলিয়েন্ট স্টুডেন্টস ইন দ্য গ্রুপ। ওকে, শহীদুল্লাহ আস্কড হিজ মাদার ওয়্যার হি উড পুট দ্য বাস্কেট, রাইট। এই যে জোবাইরও কিন্তু উত্তর দিয়েছে, সুন্দর। আচ্ছা, তাহলে এই পেজটা আমাদের ক্লিয়ার। এইবার আসো আমরা তার পরের দুইটা কোয়েশ্চেন সলভ করি। সেম জিনিস আমরা এই কোয়েশ্চেনটা একটু সলভ করে দেখি, চলো। ফাহিম সেড টু ইভা, তোমরা দেখি আমার আগে করতে পারো কিনা। ফাহিম সেড টু ইভা, তাহলে সেড টু এর পরিবর্তে আস্কড, দেখি আমার আগে কারা কারা করতে পারো। ওকে, ফাহিমের পরিবর্তে ফাহিম, সেড টু এর পরিবর্তে হচ্ছে আস্কড, ইভার পরিবর্তে হচ্ছে ইভা, যদি WH আছে তাহলে WH বসবে। হাউ, তাহলে আই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্ট ধরবে ফাহিম, ফাহিমের জন্য হচ্ছে হি, হি ক্যানের পরিবর্তে হচ্ছে কুড, পাস্ট টেন্সে কুড বি গুড স্পিকার। শেষ, অবশ্যই ফুল স্টপ হবে। দেখা যাক, আমার আগে কেউ করতে পারে নাই, আমার আগে কেউ করতে পারে না। মুবিন লিখছে, মুবিন ঠিক আমার পরপর মুবিন অ্যান্সার দিছে। মুবিনের পর দিছে জোবায়ের, জোবায়ের পর হচ্ছে ঐশিকা চৌধুরী, সাথী পান্ডে। আচ্ছা, মুবিনের এটা পড়ি। ফাহিম আস্কড ইভা হাউ হি উড বি, উড বি ক্যান। মুবিনের উত্তর ভুল, মুবিন উড বি ক্যান হবে, কেন পরিবর্তে কুড হবে। শ্যালের আর উইলের পরিবর্তে হচ্ছে উড, কেন পরিবর্তে কুড হবে। হাউ, আচ্ছা, ফাহিম আস্কড ইভা হাউ হি কুড গুড বি, এই জোবায়ের কুড বি গুড হবে, কুড বি আ গুড স্পিকার, কুড গুড বি তো হয় না। আচ্ছা, জুবাইরা টাইপে ভুল হয়েছে, ওকে। আচ্ছা, দেখা যাক। ওকে, এর পরেরটা কে দিতে পারে দেখা যাক, এইটা কারা আগে দেয়। ওকে, চলো, এটা হচ্ছে উইল। হ্যাঁ, দেখা যাক এটা কে আগে দেয়। ফারহানা সেড টু হিজ মাদার, ফারহানা, তাহলে ফারহানা আস্কড
হিজ মাদার। তাহলে কোয়েশ্চেন মার্কের বলছে উইল 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 হচ্ছে ইয়েস নো তাহলে হচ্ছে ইফ উইল ইউ নট, তাহলে এই ইউ হচ্ছে সেকেন্ড পারসন ধরবে কাকে অবজেক্টে, তাহলে হার মাদার হচ্ছে শি, শীতে বুঝাই দিতে হবে এটা হচ্ছে মাদার। ওকে, মাদার। ইফ শি উইল নটের জায়গায় হচ্ছে উড নট মেক আ পিস অফ কেক টুডে। মেক উড যেহেতু মুডাল ভার্ব তাহলে ভার্বের বেস ফর্ম পড়বে মেক আ পিস অফ কেক টুডে পরিবর্তে হচ্ছে দ্যাট ডে। ডান। শিমুল ও না লিখতে পারে অর্ধেক লিখে ডট 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 দিয়ে দিছে। এগুলো হবে না, এই লুকোচুরি খেলা এগুলো হবে না। আমি সবার আগে শেষ। এরপরে দিচ্ছে হচ্ছে শিমুল উত্তর বাদ, শিমুল হচ্ছে ডট ডট দিছে, শিমুল উত্তর বাদ। জুবাইরটা দিচ্ছি ফারহানা আস্কড হিজ মাদার ইফ শি কি ফারহানা না মাদার এটা বুঝাইতে হবে। দেখো আমি বুঝাই দিছি, এই শি তো ঝামেলা লেগে গেছে। শি ফারহানাও মহিলা, ফারহানার মাও মহিলা, দুইজনের জন্য তো ঝামেলা হচ্ছে, তখন এম দিতে হবে কিন্তু, এই যে মাদারকে বুঝাইছে। উড নট মেক এ পিস অফ কেক দ্যাট ডে, বাকিটা ঠিক আছে জুবাইর অলমোস্ট রাইট। ফারহানা আস্কড হিজ মাদার কেমন হয় ভাই? হাই আমারটা ভুল হয়েছে, ফারহানার মহিলা, ফারহানার জন্য হিজ হবে না। হাই তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলছি, ফারহানা তো হার হবে। শেষ, আমার তোর ভুল। তোমরা পাস করছো, এবার যাও। ফারহানা সবাই এবার দেখো একটা কিভাবে আমি হিজ লিখছি, সবাই হিজ লিখছে। মুবিল লিখছে হিজ, মিয়াদ লিখছে হিজ, তিথি লিখছে হিজ, মুর্শিদা লিখছে হিজ, ফারজানা নজরুল লিখছে হিজ। এরপরে আরো আসি, শুধু আশিকুল ইসলাম লিখছে ফারহানা আজ হার মাদার ইফ শি উড নট মেক আ পিস অফ কেক দ্যাট ডে। এই যে আশিকুল ইসলাম সঠিক দিছে, ও তাড়াহুড়ো করে হিজ দেয় নাই, আমি হিজ দিছি, সব আমার কথা শুনে শুনে হিজ দিয়ে দিছে না। হ্যাঁ, কপি করতে গেছে আমারে। আচ্ছা আসো, ইম্পারেটিভ। হ্যাঁ চলো আমরা ইম্পারেটিভে যাই, ঠিক আছে? সবাই একটু রেডি হও, এত কুইকলি টাইপ করতে পারি না। আচ্ছা চলো এবার আমরা ইম্পারেটিভে যাই। চলো, ইম্পারেটিভে কয়টা স্লাইড নিছি? 2টা 3টা 4টা 5টা স্লাইড আছে ইম্পারেটিভের। চলো আচ্ছা আমরা আজকে ইম্পারেটিভ শেষ করে আজকে আমরা রাখবো, ঠিক আছে? আমরা ইম্পারেটিভ পর্যন্ত শেষ করবো আজকে। চলো আমরা ইম্পারেটিভের ক্ষেত্রে একটু মজার ব্যাপার শিখে নেই, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনবো। হ্যাঁ, ইম্পারেটিভ বাক্য চিনার উপায়, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায়। ওকে চলো খেয়াল করো, 1 নম্বর হচ্ছে ভার্ব দিয়ে শুরু হবে। ভার্ব মানে মূল ভার্ব, ঠিক আছে? মূল ভার্ব, ভার্ব দিয়ে শুরু হয়। এটা একটা হইতে পারে, যেমন কি ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন স্ট্যান্ড আপ, অথবা ধরো গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম ওয়াটার। খেয়াল করো এই যে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, তাহলে এরকম ভার্ব দিয়ে শুরু হলে, যদি বাক্যের শুরুতেই মেইন ভার্ব থাকে তাহলে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আরো আছে দেখো, ডু নট, নট বা নেভার, অথবা অলওয়েজ, এগুলো দিয়ে শুরু হলে, এগুলো দিয়ে শুরু হয় তাহলে সেটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন ধরো আমি এক্সাম্পল দিই, যেমন ডু নট রান ইন দ্য সান, ইন দ্য সান। ইম্পারেটিভ বাক্য তো আমরা চিনি যে যেগুলো দিয়ে হচ্ছে কাউকে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝায়, কাউকে আদেশ করা, উপদেশ দেওয়া, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ডু নট রান ইন দ্য সান। আবার শুধু ডু নট বা ডোন্ট, সরি এই এন্ডটা শুধু হবে না, ডোন্ট হবে এটা। হ্যাঁ, ডোন্ট
ডোন্ট কি হতে পারে, ধরো ডোন্ট কিল দ্য বার্ড, পাখিটিকে মেরো না, নিষেধ করতেছে। আবার নেভার হইতে পারে, যেমন কি নেভার টেল আ লাই, কখনোই মিথ্যা বলো না। আবার হইতে পারে অলওয়েজ, যেমন ধরো অলওয়েজ রেসপেক্ট ইয়োর টিচার্স। তাহলে মোটামুটি এগুলো হচ্ছে শুরু হতে পারে। আরও আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আরও কি দিয়ে শুরু হতে পারে খেয়াল করো, ল্যাট দিয়ে শুরু হতে পারে, ল্যাট দিয়ে শুরু হতে পারে। যেমন ধরো লেট মি গো দেয়ার, আমাকে সেখানে যেতে দাও। এটা আবার ধরো আরো হইতে পারে কি let him come in the class। ওকে, লেট মি কাম ইন দ্য ক্লাস। তাহলে তিনভাবে যদি দেখো তাহলে সেটা একটা ইম্পারেটিভ। সেটা কি, কোনো যদি সরাসরি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়, দুই নাম্বার যদি সেটা ডু নট, ডোন্ট, নেভার, অলওয়েজ এগুলো দিয়ে শুরু হয়, অথবা মাঝে মাঝে প্লিজ থাকতে পারে। খেয়াল করো প্লিজও কিন্তু মাঝে মাঝে থাকে, প্লিজ বা কাইন্ডলি, প্লিজ বা এগুলো দিয়ে শুরু হলো, সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার লেট দিয়ে যদি শুরু হয় সেইটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা আসো এখন ইম্পারেটিভ সেন্টেন্স কখন কিভাবে চেঞ্জ করব। মনে রাখো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা রিপোর্টিং ভার্বের কিভাবে পরিবর্তন করব। রিপোর্টিং ভার্বের পরিবর্তন। আচ্ছা, এটা কোন ক্ষেত্রে আমাদের ইম্পারেটিভে কিন্তু আমরা লিখে দিচ্ছি। হ্যাঁ, ওকে, খেয়াল করো যদি সেটা কোনো অনুরোধ বোঝায়, অনুরোধ, ঠিক আছে, কোনো রিকোয়েস্ট করা বোঝায়, তাহলে কি বসবে সেখানে হচ্ছে রিকোয়েস্টেড। যদি সেটা কোনো আদেশ করা বোঝায় কাউকে যে তুমি এটা করো, আদেশ বোঝানো কি বসাবো, অর্ডারড। যদি সেখানে কোনো ধরনের উপদেশ বোঝায় যে তোমার এটা করা ভালো, এটা এরকম ভাবে বুঝায়, তাহলে হচ্ছে আমরা কি বসাবো, অ্যাডভাইসড। মনে রাখবে অ্যাডভাইস লিখতে এসইডি। হ্যাঁ, আচ্ছা, যদি কাউকে কোনো কিছু নিষেধ করে যে এটা তুমি করো না, নিষেধ যদি বুঝায়, নিষেধ বুঝালে আমরা করবো হচ্ছে ফরবিড, ফরবেইড। হ্যাঁ, পাস্টে ফরবেইড, ফরবেইড। আর যদি কাউকে কোনো ধরনের কিছু যদি পরামর্শ দেয় তাহলে হচ্ছে সাজেস্ট। পরামর্শ কি হবে, পরামর্শ হলো হচ্ছে সাজেস্ট। ঠিক আছে, সাজেস্ট অথবা কাউকে যদি তুমি কিছু পরামর্শ, রিকমেন্ডও হতে পারে, পরামর্শ বা রিকমেন্ড হতে পারে। হ্যাঁ, রিকমেন্ড। ওকে, আচ্ছা চলো আমরা এবার একটু চেঞ্জগুলো দেখি। আচ্ছা, হি সেড টু মি ডোন্ট গো দেয়ার। ওকে, আমরা এর আগে আছে কিনা একটু খেয়াল করে নিই, এইখানে আছে। হ্যাঁ, আমরা এটা সলভ করি। চলো আমরা কিন্তু আজকে ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছে। ঠিক আছে, আমরা দ্রুত একটু শেষ করব। আমরা দ্রুত ক্লাসে মনোযোগ দিই, আমরা এই পার্টটা শেষ করে আমরা আজকের মতো শেষ করছি। ওকে, তাহলে স্ট্যান্ড আপ কি বলেছে, দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস, শিক্ষক তার ছাত্রদেরকে বললেন সবাই দাঁড়াও। এটা এক ধরনের আদেশ করেছে, রাইট? তাহলে আদেশ করলে কি হবে, সেড টুর পরিবর্তে হচ্ছে অ্যাডভাইস, সরি অর্ডারড। দ্য টিচার অর্ডারড his students। আচ্ছা, এখন কমার পরিবর্তে কি বসাবা, ইম্পারেটিভে কমার পরিবর্তে যদি ভার্ব দিয়ে শুরু হয়, খেয়াল করে আমি এখানে লিখে দিচ্ছি, যদি এক নাম্বার যদি ভার্ব দিয়ে শুরু হয়
শুরু হয়, তবে কি বসবে, তাহলে সেখানে বসবে হচ্ছে টু বসবে, ঠিক আছে, টু অথবা নট টু, মাথায় রাখবা নেগেটিভ হলে নট টু। তাহলে এটা যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, দেখো স্ট্যান্ড, তাহলে কি বসাবো, টু দিব এখানে একটা টু, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে, টু স্ট্যান্ড আপ, ঠিক আছে। ওকে, কি পেলাম, দ্য টিচার অর্ডার হিজ স্টুডেন্টস টু স্ট্যান্ড আপ। তাহলে খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবা, যদি সেটা পজিটিভ হয় তাহলে টু প্লাস বাকি অংশ, যদি নেগেটিভ হয় তাহলে নট টু প্লাস বাকি অংশ দিয়ে দিবা। তাহলে এইটা আমরা সলভ করে দেখো, মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। তাহলে মা আমাকে নিষেধ করছে না। আচ্ছা, এটা দুইটা অ্যান্সার হয়, মাদার আমাকে আদেশ করেছেন, অর্ডারড মি, তাহলে অর্ডার করেছে কি কোনো কিছু না করতে, রাইট, তাহলে কি করব, নট টু। ডোন্টের পরিবর্তে আমি কি লিখবো, এই ডোন্টের পরিবর্তে নট টু দিয়ে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ, নট টু রান ইন দ্য সান। এই ধরনের নেগেটিভ অর্ডারকে আরেকটা ভাবে সলভ করা যায়, সেটা কি, ফরবিড দিয়ে। তাহলে অর্ডার মানে নেগেটিভ অর্ডার যা নিষেধ করা তাই, তাহলে মাদার ফরবিড মি, তাহলে ফরবিড মানে তো নিষেধ করা, তাহলে তার নটটা দরকার নেই, রাইট। তাহলে অর্ডার এবং নট উভয় মিলে যে ওয়ার্ডটা তৈরি হয় সেটা হচ্ছে ফরবিড। তাহলে ফরবিড যেই বাক্যে রয়েছে সে বাক্যে নট দেওয়া যাবে না, আবার যে বাক্যে অর্ডার দিয়েছো সেই বাক্যে নট দিতে পারবা যদি সেটা নেগেটিভ হয়ে থাকে। কিন্তু তুমি ফরবিডও দিবা নটও দিবা সেটা হবে না, কারণ ফরবিড অর্থই না করা। তাহলে মাদার ফরবিড মি, এবার টু থেকে বাকি অংশ লিখবা, ঠিক আছে, টু রান ইন দ্য সান। ওকে বাচ্চারা, আজকে আমরা ফরবিড না ফরবেইড হবে, পাস্ট টেন্সে হবে। আমরা আজকে এই পর্যন্তই শেষ করছি, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে এটার দ্বিতীয় পর্বে। এটার দ্বিতীয় পর্ব নিতে হবে, না হলে ক্লাসটা শেষ হবে না। তাহলে বাচ্চারা আজকে ক্লাসটি কেমন লাগলো বলো? আজকে আমরা অনেক মজা করেছি, অনেক দুষ্টামি করে করে পড়াশোনা করছি। এটাই আসলে হওয়া উচিত, ক্লাসের মাঝখানে অনেক মজা হওয়া উচিত, দুষ্টামি হওয়া উচিত, তাহলে ক্লাস করতে ভালো লাগে। আজকে ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও, আমরা শুরু করব ইনশাল্লাহ আগামীকাল। আবার আগামীকাল যদি সম্ভব না হয় আমরা মাঝখানে একটা দিন টাইম করে আমরা এটা দ্বিতীয় পার্টটা শেষ করে দিবার, আর হয়তো 1 ঘন্টার একটা ক্লাস লাগবে। দাদা ইজ গ্রেট, ক্লাস ওয়াজ গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। সহজ, তবে এক্সামে পারি না, পারবা আশা করছি। পারার জন্য তো প্র্যাকটিস করা লাগবে। ক্লাস ধরো সহজে বুঝাই দিয়ে সেখন সহজ লাগে, প্র্যাকটিস না করলে তো আর বেশি দিন থাকবে না পড়া, নিজে অনেক বেশি প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে। ওকে ঠিক আছে বাচ্চারা, তাহলে দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে। ন্যারেশনের দ্বিতীয় পর্ব লাগবে, ন্যারেশন এক ক্লাসে শেষ করা কষ্টকর ব্যাপার। ওকে, দেখা হচ্ছে পরবর্তীতে। সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম।